হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ওয়াইডিএসি। তোমরা ডায়াগ্রাম দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে ক্লাস শুরু হতে চলেছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী থমাস এই এক্সপেরিমেন্টটি করে থাকেন, থমাস ইয়াং উনি এই এক্সপেরিমেন্টটি করে থাকেন কত খ্রিস্টাব্দে? 1801 খ্রিস্টাব্দে। ওনার প্রথম এক্সপেরিমেন্টের নাম ছিল কি না ইয়াং ডাবল হোল ক্যাপিটাল এ ডাবল হোল এক্সপেরিমেন্ট। ওনার প্রথম নাম ছিল এটাই, এই এক্সপেরিমেন্টের নাম ছিল কি ইয়াং ডাবল হোল এক্সপেরিমেন্ট। পরবর্তীকালে এই এক্সপেরিমেন্টের নাম চেঞ্জ হয়ে কি হয় ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, তো উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ওই এক্সপেরিমেন্টের মধ্যে তিনি কি নিয়েছিলেন, একটা সোর্স নিয়েছিলেন। ওই সোর্স থেকে কি লাইট নির্গত হচ্ছে? মোনোক্রোমেটিক লাইট, দ্যাট মিন্স একবর্ণী আলো নির্গত হচ্ছে। ওই সোর্সের সামনে কি রেখেছিলেন? একটা কনভেক্স লেন্স। সোর্সটিকে রেখেছিলেন কনভেক্স লেন্সের ফোকাসে। কেন রেখেছিলেন? না সোর্স থেকে যে অভিসারী লাইট নির্গত হয়েছে ওই লাইটকে সমান্তরাল আলোক রশ্মি প্যারালাল রেজে তিনি পরিণত করেছেন। এই জন্যই কনভেক্স লেন্সটা তৈরি করেছেন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তার সামনে তিনি কি রেখেছেন? তার সামনে তিনি একটা কার্ডবোর্ড রেখেছেন। ওই কার্ডবোর্ডে দুটি স্লিট করেছেন। দুটি ছিদ্র করা আছে। বুঝা গেছে? তার সামনে কি রেখেছেন? একটা স্ক্রিন। ওই ছিদ্র দুটি খুবই পাতলা পাতলা ছিদ্র করেছেন। কি করেছিলেন? খুবই পাতলা পাতলা ছিদ্র। এবং তার সামনে রেখেছিলেন কি একটা স্ক্রিন। আচ্ছা, উনি যখন এই এক্সপেরিমেন্টটা করছিলেন তখন পর্যন্ত লাইট ওয়েভ না পার্টিকেল তখন পর্যন্ত কনফিউশন ছিল। ওয়েভ না পার্টিকেল এই দুটোর মধ্যে কি চলছে? কনফিউশন চলছে। ওনার এই এক্সপেরিমেন্ট থেকে শিওর হওয়া যায় যে লাইট হচ্ছে কি ওয়েভ। উনি নিউটনের কর্পাসকুলার থিওরিকে তিনি কি করেছিলেন? পুরোপুরি রিজেক্ট করে দিয়েছিলেন। ওনার এই থিওরি নিউটনের কর্পাসকুলার থিওরিকে পুরোপুরি রিজেক্ট করে দেয় যে লাইট যখন ওয়েভ নেচার রূপে বহিঃপ্রকাশ পায়। ক্লিয়ার? উনি কি করেছিলেন? এই দুটো স্লিটের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে খুবই ক্ষুদ্র করেছিলেন। দুটো স্লিটের মধ্যে S1 আর S2 এই দুটো স্লিটের মধ্যে ডিসটেন্সটাকে খুবই ছোট। এদের মধ্যে ডিসটেন্স কত করেছেন? প্রায় 1 mm। আর স্লিট থেকে স্ক্রিন এই ডিসটেন্সের রেসপেক্টে বহুগুণ বেশি করেছিলেন। সাপোজ ধরলাম এই দুটো স্লিটের মধ্যে ডিসটেন্স যদি d হয়ে থাকে, স্মল d হয়ে থাকে, তো কার্ডবোর্ড থেকে স্ক্রিন পর্যন্ত যে ডিসটেন্স তিনি করেছিলেন কি করেছিলেন? ক্যাপিটাল D। তো তিনি দেখেছিলেন কি না স্মল d তুলনায় ক্যাপিটাল D বহুগুণে বড়। কেমন করে বড়? না এটা যদি 1 mm দ্যাট মিন্স 10⁻³ মিটার, আর তিনি d কে রেখেছিলেন প্রায় 2 মিটার বা 1 মিটার তিনি রেখেছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি না এই দুটো স্লিটের ডিসটেন্সের তুলনায় তিনি কি করেছেন? কার্ডবোর্ড আর স্ক্রিনের মধ্যে ডিসটেন্সটা বহুগুণে বড় করেছেন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তিনি আরো অবজার্ভ করলেন। তিনি কি অবজার্ভ করলেন? না লেন্স থেকে প্যারালাল রেজ গুলো যখন এই কার্ডবোর্ডের দুটো স্লিটের মধ্য দিক দিয়ে পাস করছে, তো পাস করার পর স্ক্রিনের উপর একাধিক ফ্রিঞ্জ তৈরি করেছে। ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এপাশেও ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, তাহলে ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এরকম করে কি করেছে? একাধিক ফ্রিঞ্জ তৈরি করেছে। কিন্তু তিনি তো বানিয়েছিলেন তো দুটো ছিদ্র। তিনি কি বানিয়েছিলেন? কেবলমাত্র দুটো ছিদ্র বানিয়েছিলেন। তাহলে এই দুটো ছিদ্র দিক দিয়ে লাইট যেত, কেবলমাত্র স্ক্রিনে দুটো ব্রাইট স্পট পাওয়া যেত, তার চার সাইডে কি থাকতো? অন্ধকার। এর চার সাইডে কি আছে? অন্ধকার। এই যে দাগ গুলো সেগুলো হচ্ছে কি ডার্ক স্পট, সেগুলো হচ্ছে কি ডার্ক। তো স্ক্রিনের উপরে আমরা কি দেখতে পেতাম? দুটো স্ট্রেট লাইট, দুটো ব্রাইট দেখতে পেতাম, তার চার সাইডে কি দেখতে পেতাম? ডার্ক। দুটো ব্রাইট দেখতে পেতাম, তার চার সাইডে কি পেতাম? ডার্ক। কারণ লাইট তো স্ট্রেট লাইনে যায়, তো স্ট্রেট লাইনের যে সামনের যে অংশগুলো থাকবে সেগুলো ব্রাইট হবে, বাকি চার সাইডের গুলো কি হবে? ডার্ক। কিন্তু এখানটায় তিনি কি দেখলেন? না দেখলেন যে ওই স্লিট দিয়ে যে লাইট তো পাস করেছে, পাস করার পর স্ক্রিনের উপরে একাধিক ব্রাইট ডার্ক সৃষ্টি হয়ে গেছে। কি করে সম্ভব?
আমি সাপোজ ধরো আমি দুটো ছিদ্র করেছি, ওই দুটো ছিদ্র দিয়ে যদি দুটো বল ছুঁড়ে দিই, তাহলে ওই বল দুটো গিয়ে স্ক্রিনের উপরে পড়বে দু জায়গায়। তো একাধিক বল কি ওইরকম আলাদা আলাদা জায়গায় পড়তে পারে? হ্যাঁ, তাহলে পার্টিকেল ছিল, এখানে লাইট আছে, তাহলে আমি স্ক্রিন দিয়ে লাইট ফেলেছি, তো দুটো জায়গায় কেবলমাত্র লাইট পড়ার কথা। তো একাধিক জায়গায় ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক কেন সৃষ্টি হয়ে গেল? ব্রাইট ডার্ক কেন সৃষ্টি হয়ে গেল? সৃষ্টি তো হওয়া উচিত ছিল যে লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে, কেবলমাত্র দুটো ব্রাইট সৃষ্টি করবে, বাকি চার সাইডে ডার্ক সৃষ্টি করবে। বাকি চার সাইডে কি সৃষ্টি করবে? ডার্কের সৃষ্টি করবে। তাহলে একাধিক জায়গায় ব্রাইট ডার্ক কেন সৃষ্টি হতে থাকে? তাহলে অফকোর্স এখান থেকে আমরা বুঝতে পারছি কি না, লাইট তাহলে সোজা পথে চলে না। লাইট কি হচ্ছে যে এখান থেকে নির্গত হয়েছে, লাইট কি করেছে, যেখানে ব্রাইট স্পট তৈরি করবে সেখানটায় কি হবে? অবশ্যই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো লাইট এখান থেকে নির্গত হয়েছে ওয়েভ বানাতে ওয়েভের কি হয়ে থাকে? ওয়েভ ফ্রন্ট থাকে। তাহলে ওয়েভ ফ্রন্ট এরকম বানাতে লাইট এখান থেকে নির্গত হয়েছে, দুটো স্লিট থেকে নির্গত হয়েছে। তো লাইট যখনই নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট, লাইট যখনই নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট, লাইট যখনই নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট, লাইট আবার এখান থেকে ওয়েভ নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট বানিয়েছে, এখান থেকে ওয়েভ নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট বানিয়েছে, এখান থেকে নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট বানিয়েছে, এখান থেকে নির্গত হয়েছে ওয়েভ ফ্রন্ট, এখান থেকে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্টের সাথে কি হয় না, ওয়েভ ফ্রন্টের সাথে ওয়েভ বা রেস কি হয়ে থাকে? পারপেন্ডিকুলার হয়ে থাকে। তো ওয়েভ ফ্রন্ট বানাতে ওয়েভ গুলো কি হয়েছে? সামনের দিকে এগিয়ে গেছে। তো যেখানে ওয়েভ ফ্রন্ট গুলো একসাথে মিলিত হয়েছে সেখানটায় ব্রাইট স্পট তৈরি করেছে, আর যেখানে দুটো অপোজিটে মিলিত হয়েছে সেখানে ডার্ক স্পট তৈরি করেছে। এক্সকিউজ মি। তো এতগুলো ঝালক পাওয়ার, এতগুলো ফ্রিঞ্জ পাওয়ার একটাই কারণ হতে পারে যে ওয়েভ ফ্রন্ট গুলো বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেখানে ব্রাইট স্পট তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম লাইট তার স্ট্রেট লাইনে চলে না। তাহলে থমাস ইয়ং এর এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পেলাম? লাইটের নেচার কি পেলাম না, লাইটের নেচার হচ্ছে কি না, লাইটের নেচার হচ্ছে নেচার অফ, তিনি কি বললেন? নেচার অফ লাইট ইজ ওয়েভ। নেচার অফ লাইট হচ্ছে কি? লাইটের নেচার কি না, ওয়েভ। কখনোই হতে পারে না লাইট স্ট্রেট লাইন পথে যায়, এখানে কন্ডিশন আছে। তিনি এখানে কি করেছিলেন? ওই দুটো স্লিটের মধ্যে খুব ছোট্ট ডিস্টেন্স করেছিলেন, আর পাতলা দুটো স্লিট তৈরি করেছেন, খুবই সরু, আর স্ক্রিনটাকে অনেক দূরে তৈরি করেছেন। তখন গিয়ে এরকম এক্সপেরিমেন্ট আমরা পেতে পারলাম। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লাইট হচ্ছে কি না, লাইট কেমন হয়ে থাকে? ওয়েভ নেচারের হয়ে থাকে। ক্লিয়ার? তো তোমরা এই এক্সপেরিমেন্টটাকে ঘরেও তোমরা করতে পারো। কেমন করে না, ঘরে তোমরা কেমন করে করবে না, মানে একটা কাঁচের একটা স্ল্যাব নিলে আর একটা মোমবাতি নিলে, তো তারপর তোমরা লেজার লাইট দেখেছো, লেজার লাইট যে আমরা সবাইকে মানে এমনি করে লাইট গুলো মেরে সবার চোখে মারতে থাকি, তারা একটা বিরক্তি ভাব করে। ওই যে লেজার লাইট একদম সোজা পথে একদম তীক্ষ্ণ ভাবে যেতে থাকে। তো তোমরা কি করবে না, একটা কাঁচের স্ল্যাব নিলে তাকে কি করলে মোমবাতির উপর ধরে রেখে তাকে কি করলে তার পুরো অংশটা কালো করে নিলে। এবারে তোমরা কি করলে না, ছুঁচ দিয়ে কি করলে ওই কাঁচের স্ল্যাবের উপর দুটো সরু এরকম করে স্লিট বানাবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে লেন্সের কোনো এখানে ভূমিকা নেই, এবারে তুমি কি করলে ওই স্লিটে ওই কাঁচের স্ল্যাবটার পেছন থেকে তুমি কি করলে লেজার লাইট মারো। এবারে কাঁচের স্ল্যাব থেকে অনেকটা দূরে তুমি একটা কি করলে স্ক্রিন মারো, অনেকটা দূরে কি করলে একটা স্ক্রিন। তোমার দেওয়ালটাকেই ধরে নাও, যেটা কাঁচের ওই যে দুটো স্লিট যে বানিয়েছো খুবই কাছাকাছি হতে হবে, তাদের মধ্যে সেপারেশনটা খুব ছোট হবে। কত রাখবো না, 1 mm রাখবো। আর ডিস্টেন্সটা কার্ডবোর্ড থেকে স্ক্রিনের ডিস্টেন্সটা অনেকটাই বেশি রাখবো, ব্যাস। এবারে তুমি কি করলে পেছন থেকে তুমি কি করলে লেজার লাইটটাকে মারলে। তো লেজার লাইটটাকে মারার সাথে সাথে তখন কি হবে, ওই লেজার লাইট দুটো ওই কার্ডবোর্ডের স্ক্রিনের উপরে পড়বে, ওই গ্লাসের স্ক্রিনের উপরে পড়বে, ওই দুটো স্লিটের মধ্যে দিকে পাস করবে। তো ওই দুটো স্লিট তখন কেমন হয়ে গেছে না, স্লিট দুটো এতটাই সরু যে লেজার লাইটের ওয়েভ লেন্থের বরাবর হয়ে গেছে, তখন দেখবে ওই স্লিট দুটো থেকে ওই স্লিট দুটো কি কেমন কাজ করছে না, সোর্স রূপে কাজ করছে। এই স্লিট দুটো কেমন কাজ করবে, সোর্স রূপে কাজ করবে। এখান থেকে ওয়েভ নির্গত হবে এবং স্ক্রিনের উপর একাধিক ঝালর সৃষ্টি করবে। তো কোথাও মানে তুমি যদি রেড লেজার নাও,
তাহলে রেড ডার্ক রেড ডার্ক রেড ডার্ক রেড ডার্ক এমনি করে করে ঝালর সৃষ্টি করতে আছে। তো তুমি তো বানিয়েছিলে তো দুটো স্লিট, কেন এতগুলো সৃষ্টি হলো? তখন এই এক্সপেরিমেন্ট থেকে তুমি বুঝতে পারবে কি না না ওই স্লেট দুটো থেকে যে ওয়েভগুলো নির্গত হয়েছিল ওই ওয়েভগুলো ওয়েভ ফ্রন্ট বানাতে বানাতে এগিয়ে গেছে, যেখানে যেখানে ওয়েভ ফ্রন্ট গুলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করেছে সেখানে সেখানে কি করেছে ডার্ক মানে সেখানে সেখানে ব্রাইট স্পট, আর যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করেছে সেখানে সেখানে কিছু তৈরি করেছে ডার্ক স্পট তৈরি করেছে, সেখানে সেখানে কি করেছে ডার্ক স্পট তৈরি করেছে। তো ব্রাইট স্পট আর ডার্ক স্পট কোথায় কোথায় তৈরি করবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ক্ষেত্রে ব্রাইট স্পট আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ডার্ক স্পট তৈরি করবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবারে আমরা ব্রাইট স্পট আর ডার্ক স্পট নিয়ে দেখব। আমরা কি দেখব? ব্রাইট স্পট আর ডার্ক স্পট নিয়ে দেখব। তাহলে কোথায় কোথায় ব্রাইট স্পট কেমন ভাবে তৈরি হবে, কোথায় কোথায় ডার্ক স্পট তৈরি হবে সেই জিনিসটা লক্ষ্য করি। চলো তাহলে চলো এবারে ব্রাইট স্পট বা তাকে আমরা কি বলবো ম্যাক্সিমা, ব্রাইট স্পট বা ম্যাক্সিমা কোথায় কোথায় সৃষ্টি হয়েছিল না যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হয়েছে সেখানে সেখানে কিছু সৃষ্টি হয়েছে ব্রাইট স্পট। আচ্ছা যদি লিখি ডার্ক স্পট কোথায় কোথায় সৃষ্টি হয়েছে, ডার্ক স্পট বল, ডার্ক স্পটকে আমরা কি বলবো না মিনিমা, ডার্ক স্পটকে আমরা কি বলবো মিনিমা। তাহলে কোথায় কোথায় ডার্ক স্পট সৃষ্টি হয়েছে না ডার্ক স্পট সেখানে সেখানে সৃষ্টি হবে যেখানে 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 ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হবে, যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হবে। আচ্ছা তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি জন্য সৃষ্টি হয়েছিল? যখন cos phi equal to +1 হয়েছিল। তাহলে cos phi equal to +1 জন্য phi এর কোন কোন ভ্যালুর জন্য হয়েছিল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলো? 0 pi 0 2 pi 4 pi 6 pi 8 pi এই সকল ভ্যালুর জন্য আমরা কি পেয়েছিলাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো phi এর এই সকল ভ্যালুর জন্য del x কি হয়ে থাকে না পাথ ডিফারেন্স, del x কি হয়ে থাকে পাথ ডিফারেন্স। তো del x এর বাই পাথ ডিফারেন্সের কোন কোন ভ্যালুর জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছিল মনে আছে কি কি? 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা এটসেট্রা এটসেট্রা। বুঝছেন? তো del x ইকুয়াল টু আমরা কি বলতে পারি না del x ইকুয়াল টু n ল্যামডা, phi ইকুয়াল টু কি বলেছিলাম 2n pi, phi ইকুয়াল টু কি ছিল 2n pi। কনস্ট্রাকটিভ তোমরা হয়তো ইন্টারফারেন্সের এই লেকচারটা দেখে এসেছই, ইন্টারফারেন্সের লেকচার যদি না দেখে আসো তাহলে এখানটায় কিন্তু বুঝতে একটু হলেও অসুবিধা হবে। তো phi ইকুয়াল টু 0 2 pi 4 pi 6 pi 8 pi এই সকল ভ্যালুর জন্য কি হয়েছিল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। পাথ ডিফারেন্সের এই সকল ভ্যালুর জন্য কি হয়েছিল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার? আরে del x বার করার ফর্মুলা তো আমরা জানি, phi ইকুয়াল টু কি হতো k ইনটু del x। তো del x ইকুয়াল টু মনে যদি না থাকে দেখে নাও, তো del x ইকুয়াল টু আমরা কি বলবো phi বাই k। তো k ইকুয়াল টু কি না k ইকুয়াল টু 2 pi বাই ল্যামডা। তো এখানটা আমরা কি বসাবো ল্যামডা বাই 2 pi, কি বসাবো ল্যামডা বাই 2 pi k এর 1 বাই k এর ভ্যালু তো ইনটু 5 তো phi এর ভ্যালু যখন 0 তখন del x ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? তো del x এর এই ভ্যালুর জন্য এই সকল ভ্যালুর জন্য কি পেয়েছিলাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে যেখানে যেখানে phi 0 যেখানে যেখানে phi 2 pi যেখানে 4 pi যেখানে 6 pi যেখানে 8 pi সেখানটা কি সৃষ্টি করবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স CI, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার? আচ্ছা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি দেখেছিলাম cos phi ইকুয়াল টু কি ছিল -1, cos phi ইকুয়াল টু কি ছিল -1। সো phi ইকুয়াল টু কি ছিল pi, phi ইকুয়াল টু কি ছিল pi 3 pi 5 pi 7 pi এই সকল পয়েন্টে আমরা কি দেখেছিলাম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই সকল পয়েন্টে আমরা কি দেখেছিলাম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো del x ইকুয়াল টু কত হবে del x ইকুয়াল টু কত? আচ্ছা del x ইকুয়াল টু তাহলে এই ভ্যালুর জন্য আমরা কি বলেছিলাম না 2n - 1 ইনটু pi 2n - 1 ইনটু pi। তো del x এর কোন কোন ভ্যালুর জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছিল না ল্যামডা বাই 2, নিশ্চয়ই পড়ে এসছো, যদি দেখে থাকো তাহলে দেখে নাও ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 ক্লিয়ার 7 ল্যামডা বাই 2
তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এখানে দেখেছিলাম যে ইভেন মাল্টিপল ল্যামডা ইভেন, তাহলে ল্যামডাটা এখানে কেমন ছিল, ইভেন মাল্টিপল অফ ল্যামডা। আর এখানে ডেল এক্স এর ভ্যালুটা কেমন হচ্ছে না অড মাল্টিপল অফ ল্যামডা। তো যেখানে যেখানে ইভেন মাল্টিপল অফ ল্যামডা সেখানে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেখানে যেখানে অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 সেখানে সেখানে কিসের তৈরি হয়েছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার? তো ডেল এক্স ইকুয়াল টু এখানে আমরা কি পেয়েছিলাম 2n-1 ল্যামডা বাই 2। তো ফর্মুলা কি ছিল 2n-1 ল্যামডা বাই 2। তাহলে এই সকল পোরশন গুলোতে কিসের তৈরি হয়েছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই পাথ ডিফারেন্সের এই সকল ভ্যালুতে কি তৈরি হয়েছিল, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। পাথ ডিফারেন্সের এই সকল ভ্যালুগুলোতে কি তৈরি হয়েছিল, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেখানে সেখানে ডার্ক স্পট, যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেখানে সেখানে ব্রাইট স্পট। ক্লিয়ার? তো ইয়ং এর তো এটা ছিল কি ব্রাইট স্পট আর ডার্ক স্পটের জন্য সামারাইজ। আমি এখানটা উপরে লিখে দিই। তো ব্রাইট স্পটের জন্য তো লিখে দিই ব্রাইট স্পট, কোনে লিখে দিই ব্রাইট স্পটের জন্য ডেল এক্স কত হয়েছিল, ডেল এক্স এর ভ্যালু কত হয়েছিল 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা। আচ্ছা দ্যাটস ইট। বুঝছে? ডার্ক স্পটের জন্য কি হয়েছে না ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, এটসেট্রা। ক্লিয়ার? থাকলো একটা কোণে লেখা থাকলো, এটা মুছে দিই। আচ্ছা, তো ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা কি করব, তার গাণিতিক ব্যাখ্যা করব। কিসের গাণিতিক ব্যাখ্যা, কেন গাণিতিক ব্যাখ্যা করব না যে সকল পয়েন্টগুলোতে ব্রাইট স্পট সৃষ্টি করবে আর যে সকল ডার্ক পয়েন্টগুলোতে ডার্ক স্পট সৃষ্টি করবে ওই পয়েন্টগুলো পজিশন আমরা নোট করব। তাহলে আমরা কি নোট করতে চলেছি না পজিশন অফ, হেডলাইন দেবে পজিশন অফ ব্রাইট স্পট and dark spot, ক্লিয়ার? কি নোট করব, ব্রাইট স্পট আর ডার্ক স্পট গুলোর পজিশন নোট করব। তাহলে ওনার এক্সপেরিমেন্টটা কি ছিল না উনি কি করেছিলেন, দুটো স্লিট নিয়েছিলেন, একটা হচ্ছে S1 আরেকটা হচ্ছে S2। ক্লিয়ার? ফাঁকা করে করি, একটা হচ্ছে S1 আরেকটা হচ্ছে S2। আচ্ছা, তো উপরে দিকে লিখে এটা S1 S2। এই দুটো স্লিটের মধ্যে সেপারেশন কত না এই দুটো স্লিটের মধ্যে সেপারেশন হচ্ছে স্মল ডি। এই দুটো স্লিটের মধ্যে সেপারেশন কত, স্মল ডি। ক্লিয়ার? তো দুটো স্লিটের সেপারেশনের আমি কি আঁকতে পারি, একটা মিড পয়েন্ট দেখতে পারি। একটা মিড পয়েন্ট দেখলাম, সাপোজ এই জায়গাটা একটা মিড পয়েন্ট করে রাখলাম। তো মিড পয়েন্ট থেকে S1 টা কতটা ডিসটেন্সে আছে না S1 টা d/2 ডিসটেন্সে আছে, আর S2 টা মিড পয়েন্ট থেকে d/2 ডিসটেন্সে আছে। ক্লিয়ার? S1 টা কতটা ডিসটেন্সে আছে মিড পয়েন্ট থেকে d/2 ডিসটেন্সে, আর S2 টা কতটা ডিসটেন্সে আছে না d/2 সেম। আচ্ছা, তো এই পয়েন্টটাকে আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি, P নাম দিলাম, P নাম কি নাম দিলাম, Q নাম দিলাম। ক্লিয়ার? এই পয়েন্টটাকে আমি কি নাম দিলাম, Q। আচ্ছা, স্লিট থেকে তিনি কি নিয়েছিলেন, ক্যাপিটাল ডি ডিসটেন্সে একটা স্ক্রিন তৈরি করেছিলেন। স্লিট থেকে ক্যাপিটাল ডি ডিসটেন্সে একটা স্ক্রিন তৈরি করেছেন। আচ্ছা, তো স্ক্রিনটা কতটা ডিসটেন্সে বানিয়েছেন, না ক্যাপিটাল ডি ডিসটেন্সে। এখানে নিচে লিখে স্ক্রিন থেকে ডিসটেন্স কত, ক্যাপিটাল ডি। এতটুকু ক্লিয়ার? একদম বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো। তাহলে দুটো স্লিট থেকে কি নির্গত হয়েছিল, ওয়েভ নির্গত হয়েছে। দুটো স্লিট থেকে ওয়েভ নির্গত হয়েছে। তাহলে ওই ওয়েভ গুলো স্ক্রিনের উপর পড়লে তো স্পট তৈরি করবে, বা ব্রাইট কি ডার্ক। ক্লিয়ার? ওই দুটো ওয়েভ স্ক্রিনের উপরে পড়লে কি তৈরি করবে, স্ক্রিনের উপরে পড়লে স্পট তৈরি করবে, ব্রাইট কি ডার্ক। আচ্ছা, তো এবারে দেখো এই S1 সোর্স আর S2 সোর্স কি ছিল, মনোক্রোমেটিক ওয়েভ। তার মানে এদের ফ্রিকোয়েন্সি, আরে একটাই সোর্স থেকে নির্গত হয়েছে, তো
তাহলে একটা সোর্স থেকে যদি নির্গত হয়, ওই সোর্স থেকে নির্গত হওয়া ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো কি হবে? সেম। তাহলে আমি দুটো স্লিট নিয়েছি, তাদের ফ্রিকোয়েন্সি কি? সেম। তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? সেম। আচ্ছা, তো তো এই পয়েন্ট থেকে, এই S1 সোর্স থেকে এখন এরা ওই স্লিট দুটো কেমন কাজ করছে? ছোট্ট ছোট্ট পয়েন্ট সোর্সের মতো কাজ করছে। তাহলে এই S1 সোর্স থেকে কি নির্গত হয়েছে? ওয়েভ নির্গত হয়েছে। ওই ওয়েভ কোথায় এসে মিলিত হয়েছে? স্ক্রিনের উপরে মিলিত হয়েছে। ক্লিয়ার? S2 থেকেও ওয়েভ নির্গত হয়ে স্ক্রিনের উপর পড়েছে। S2 থেকে ওয়েভ নির্গত হয়েছে এবং স্ক্রিনের উপরে পড়েছে। দেখো এই পয়েন্টটা, দেখো স্ক্রিন দুটো কার্ডবোর্ড আর স্ক্রিন দুটো প্যারালাল, তো এদের মধ্যে পারপেন্ডিকুলার, এদের মধ্যে এটা হচ্ছে কি? পারপেন্ডিকুলার। আচ্ছা, তো এই পয়েন্টটা কি ছিল? এই পয়েন্টটা এই দুটো সোর্সের মিড পয়েন্ট, এই দুটো সোর্সের মিড পয়েন্ট ছিল কি? কিউ পয়েন্ট। তো S1 থেকে নির্গত ওয়েভের ডিসটেন্স, S2 থেকে নির্গত ওয়েভের ডিসটেন্স মানে হচ্ছে কি? এটা হচ্ছে কি? তাদের পাথ, ওয়েভের পাথ। তাহলে এই পয়েন্টে যদি আমি সি পয়েন্ট এটাকে ধরি, তাহলে এই পয়েন্টে এই সোর্স থেকে নির্গত ওয়েভ এবং এই সোর্স থেকে নির্গত ওয়েভ কি হবে? দুটোর পাথ কি হবে? একই হবে। তাহলে S1 থেকে নির্গত ওয়েভের পাথ, S1 থেকে নির্গত ওয়েভের পাথ কত? না S1c। S2 থেকে নির্গত ওয়েভের পাথ কত? না S2c। ক্লিয়ার? এই দুটো পাথ আমি কি দেখব? না এই দুটো পাথ অফকোর্স কি হবে? সমান, দুটো প্যারালাল, পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে নির্গত হওয়া পাথ, এখান থেকে নির্গত হওয়া পাথ কি হবে? সমান। এতটুকু তো জিওমেট্রি জানাই আছে। তাহলে দুটো পাথ যদি সমান হয়, দুটো পাথ যদি সমান হয়, তাহলে পাথ ডিফারেন্স কত হবে? তাহলে পাথ ডিফারেন্স কত হবে? না পাথ ডিফারেন্স ডেল x ইকুয়াল টু কত? 0। তাহলে যেখানে ডেল x ইকুয়াল টু 0, পাথ ডিফারেন্স যেখানে 0 হলে সেখানটায় কি সৃষ্টি করবে? নোট করো, ডেল x ইকুয়াল টু যদি 0 হয় সেখানটায় কি সৃষ্টি করবে? ব্রাইট স্পট। সেখানে কিসের সৃষ্টি করবে? ব্রাইট স্পট। ক্লিয়ার? ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডেল x ইকুয়াল টু 0 কেবলমাত্র ব্রাইট স্পটের ক্ষেত্রেই সৃষ্টি হয়। ডার্ক স্পটের ক্ষেত্রে ডেল x ইকুয়াল টু 0 হয় না। ডার্ক স্পটের ক্ষেত্রে ডেল x ইকুয়াল টু 0 হয় না। ক্লিয়ার? তো ব্রাইট স্পটের ক্ষেত্রেই কেবলমাত্র ডেল x ইকুয়াল টু 0। তাহলে এখানটায় পাথ ডিফারেন্স কত পেয়েছি? 0 পেয়েছি। তাহলে এখানটায় কিসের সৃষ্টি করেছে? এখানটায় তাহলে ব্রাইট স্পট সৃষ্টি করেছে। এখানটায় কি সৃষ্টি করেছে? ব্রাইট স্পট সৃষ্টি করেছে। তো ব্রাইট স্পট সৃষ্টি করার এখানে তো ব্রাইট স্পট সৃষ্টি তো করেছে, কিন্তু কন্ডিশন একটাই যে পাথ ডিফারেন্স এখানে সেম। পাথ ডিফারেন্স এখানে সেম। ডেল x ইকুয়াল টু 0 তে যে ব্রাইট স্পটটা সৃষ্টি করে থাকে সেই ব্রাইট স্পটের একটা আলাদা নাম আছে, সেটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট। সেটাকে বলা হয় কি? সেন্ট্রাল ব্রাইট। ক্লিয়ার? বা কেন্দ্রীয় চরম বিন্দু, সেন্ট্রাল ব্রাইট। তাহলে এই পয়েন্টটা কেবলমাত্র কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখানটায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য এখানে কিসের তৈরি হয়েছে? সেন্ট্রাল ব্রাইটের সৃষ্টি হয়েছে কেবলমাত্র এইখানটায়। তো আমরা কি দেখলাম? ওই দুটো স্লিটের মাঝের অংশটা কি ছিল? সেপারেশন ছিল। তো ওই দুটো স্লিটের মাঝের অংশটা কি ছিল? সেপারেশন ছিল। মাঝের অংশটা একটা, দুটো স্লিটের মাঝখানে কি ছিল? সেপারেশন ছিল। তাহলে এই সেপারেশন অংশটা কি হওয়া উচিত ছিল? কালো ছিল। কিন্তু ওই সেপারেশন পোরশনে কিসের সৃষ্টি হয়েছে? ব্রাইট স্পটের সৃষ্টি হয়েছে। ওই সেপারেশনের পোরশনের সামনে কিসের সৃষ্টি হয়েছে? ব্রাইট স্পটের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট নোট, সেই সেপারেশনের সামনে কিসের সৃষ্টি হয়েছে? ব্রাইট স্পটের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো এই ব্রাইট স্পটটাকে আমরা কি নাম দিয়েছি? সেন্ট্রাল ব্রাইট। তাহলে এর পরে ব্রাইট স্পটের পাশে কিসের সৃষ্টি হয়েছে? ডার্ক স্পট। ঝালো কেমন দেখছিলাম? ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এমনি করে তো সৃষ্টি হয়েছে। তো ব্রাইট স্পটের পাশে ডার্ক স্পট, তারপরে ব্রাইট স্পট, তারপরে ডার্ক স্পট, এমনি করে করে সৃষ্টি হয়েছে। তো এই ব্রাইট স্পটটাকে আমি কি নাম দিয়ে দিয়েছি? ডেল x ইকুয়াল টু 0 এর জন্য, এই ব্রাইট স্পটের নাম আমি কি দিয়েছি? সেন্ট্রাল ব্রাইট। তারপরে যে ব্রাইট আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট ম্যাক্সিমাম বা ফার্স্ট ব্রাইট স্পট। তাহলে এটাকে, এই ব্রাইট স্পটটাকে আমি আলাদা করে নাম দিয়েছি সেন্ট্রাল ব্রাইট। ক্লিয়ার? ডেল x ইকুয়াল টু 0 এর জন্য। এরপর থেকে শুরু হবে এখান থেকে ফার্স্ট ব্রাইট স্পট, সেকেন্ড ব্রাইট স্পট, থার্ড ব্রাইট স্পট, ফোর্থ ব্রাইট স্পট। কারণ ডার্ক স্পটের জন্য কোনো সেন্ট্রাল ডার্ক বলে কিছুই নেই, ডেল x ইকুয়াল টু 0 হয় না। তাহলে এর প্রথম থেকে শুরু, ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, ফোর্থ ডার্ক স্পট, এইভাবেই চলতেই থাকে। ক্লিয়ার? তো যেখানটায়
যেখানটায় পাথ ডিফারেন্স 0 সেখানটায় কি তৈরি হয়ে গেছে, সেন্ট্রাল ব্রাইট। তো আমি এবারে ধরলাম তো সেন্ট্রাল ব্রাইট বোঝা গেছে। সেন্ট্রাল ব্রাইটের হচ্ছে একটা আলাদা কাহিনী। এরপরে ব্রাইট স্পট গুলোকে আমাকে খুঁজতে হবে। তো আমি কি বানাবো, প্রথমে ফার্স্ট ব্রাইট স্পট আমি বানাবো। প্রথমে আছে ফার্স্ট ব্রাইট স্পট, বা তাকে আমরা বলতে পারি ফার্স্ট ম্যাক্সিমা বা বলতে পারি ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, যা খুশি, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? তিনটে নাম হতে পারে। তো আমরা ফার্স্ট ব্রাইট স্পট আমরা এবারে খুঁজতে চলেছি। তো এটা ছিল সেন্ট্রাল ব্রাইট স্পটের ঘটনা। মুছি এটা। তো সেন্ট্রাল ব্রাইট স্পটের এটা হচ্ছে একটা আলাদা কাহিনী। যেখানে পাথ ডিফারেন্স 0 হবে সেখানটাই হবে কি, সেন্ট্রাল। যেখানে পাথ ডিফারেন্স 0 হবে সেই পয়েন্টটা কি হবে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? সেন্ট্রাল ব্রাইট। আচ্ছা, তো আমি প্রথমে কি বার করতে চলেছি, ফার্স্ট ব্রাইট স্পট বা ফার্স্ট ম্যাক্সিমা বা ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। আমি ধরলাম স্ক্রিনের উপর কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে ফার্স্ট ব্রাইট স্পট সৃষ্টি হয়েছে। তো এখান থেকে এই S1 থেকে কি হয়েছে, রেজ নির্গত হয়েছে। এই রেজ এসে কোথায় তৈরি হয়েছে, এই রেজ কোথায় পড়েছে না, এই পয়েন্টে পড়েছে। এটাকে আমি ধরলাম ফার্স্ট স্পট, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। S2 থেকেও এমন করে নির্গত হয়ে কোথায় পড়েছে না, পি পয়েন্টে পড়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? S1 থেকে নির্গত হয়েছে রেজ, দিয়ে কোথায় পড়েছে, পি পয়েন্টে। S2 থেকেও রেজ নির্গত হয়েছে, কোথায় পড়েছে, পি পয়েন্টে। কোথায় পড়েছে, পি পয়েন্টে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমি সাপোজ ধরলাম এই ফার্স্ট ব্রাইট স্পটটা মিড পয়েন্টের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল এগিয়ে আছে। মিড পয়েন্টের রেসপেক্টে সাপোজ ধরলাম থিটা অ্যাঙ্গেল এগিয়ে আছে। মিড পয়েন্টের রেসপেক্টে সেন্ট্রাল ব্রাইট থেকে কতটা সামনে, আছে না, থিটা অ্যাঙ্গেল সামনে আছে। আচ্ছা দেখো, এই দুটো স্লিট আমি কি নিয়েছিলাম, এই দুটো স্লিট খুবই ছোট। এই দুটো স্লিট স্মল ডি, এটা ডিসটেন্সটা কি ছিল, স্মল ডি, আর এটা কি ছিল, ক্যাপিটাল ডি। স্মল ডি ক্যাপিটাল ডি থেকে খুব খুব ছোট। তো কার্ডবোর্ড এখানে আছে, স্ক্রিন বহু দূরে আছে। আবার ওই কার্ডবোর্ডের দুটো স্লিটের সেপারেশনও খুব ছোট। কি দেখছি, খুব ছোট। কার্ডবোর্ড এখানে, স্ক্রিন বহু দূরে, তার মানে ডি বহু দূরে। আর স্মল ডি কি, ওই দুটো স্লিটের মধ্যে সেপারেশন, সেটাও খুব ছোট, 1 mm। তো সেটাও যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে স্লিট থেকে নির্গত রেজ গুলো কি হচ্ছে, নির্গত হচ্ছে, স্লিট থেকে নির্গত হওয়ার পর স্ক্রিনে গিয়ে পড়ছে। তাহলে এত দূরে স্ক্রিন, স্লিট এত সরু, তাহলে রেজ গুলো যেন প্যারালাল ভাবে নির্গত হচ্ছে। একে অপরে। তাহলে এই রেজ যেন মনে হচ্ছে প্যারালাল। রেজগুলো যেন প্যারালাল নির্গত হচ্ছে। এই রেজ আর এই রেজ যেন মনে হচ্ছে প্যারালাল। তাহলে কিউ থেকে নির্গত আমরা এটা কি করেছি, একটা স্ট্রেট লাইন অঙ্কন করেছি। তাহলে দুটো রেজ যেন মনে হচ্ছে, এই রেজগুলো কি হচ্ছে, প্যারালাল। তাহলে এই দুটো রেজ যেন মনে হচ্ছে বহু দূরে অবস্থান করছে। রেজগুলো যদি প্যারালাল বলে মনে হয়, তাহলে এই রেজ আর এই স্ট্রেট লাইনের সাথেও কি হবে, প্যারালালই হবে। তো দুটোর এই স্ট্রেট লাইন আর এই রেজ পরস্পর কি মানে হবে, প্যারালাল। তো এই প্যারালালের সাথে এই স্ট্রেট লাইনটার সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তো এই স্ট্রেট লাইনটার সাথে কি হবে, অফকোর্স এই রেজটা থিটা অ্যাঙ্গেল করবে। দেখো যে বহু দূরে যদি স্ক্রিন থাকে, তাহলে S1 আর S2 থেকে নির্গত রেজ গুলো যেন মনে হচ্ছে স্লিটটাও খুব সরু, খুব ছোট। তো সেখান থেকে রেজ গুলো নির্গত হওয়ার পর যেন মনে হচ্ছে ওই রেজ গুলো প্যারালাল রেজ। ক্লিয়ার? ওই রেজ গুলো প্যারালাল রেজ। তো অঙ্কিত যে আমরা অভিলম্ব গুলো যে টেনেছি, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনও কি প্যারালাল, এই দুটোও কি প্যারালাল। বোঝা গেছে? তো স্লিটের সেপারেশনটাও কি খুব ছোট। তাহলে পরস্পর স্ট্রেট লাইন আর রেজ গুলো যেন মনে হচ্ছে একে অপরের প্যারালাল। তাহলে এই স্ট্রেট লাইনের সাথে এই স্ট্রেট লাইন যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, কোন স্ট্রেট লাইন
না এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, মানে সবগুলো কি মনে হচ্ছে একে অপরের প্যারালাল। এই স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইন যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, এই স্ট্রেট লাইন আর এই রেস কি করবে? থিটা অ্যাঙ্গেল করবে। আর একটু নিজেকে চিন্তা করতে হবে কি না, সবগুলো যদি প্যারালাল হতে থাকবে তাহলে একটার সাথে যে কোণ করবে আরেকটার সাথে তো সেম কোণ করবে, তাহলে এই কোণটাও কি হবে? থিটা কোণ। এই কোণটা কি হবে? থিটা কোণ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই কোণটা কত হলো? থিটা। তাহলে আমি যদি একে মার্কিং করি, এটাকে যদি আমি এক্স পয়েন্ট নাম দিই, তাহলে পি কিউ সি কি দিলাম? পি কিউ সি ইকুয়াল টু আমি কি বলতে পারি? পি এস টু এক্স। পি এস টু এক্স ইকুয়াল টু কি বলবো? থিটা। পরস্পরের সমান। মানে স্লিট দুটো এতটাই ক্ষুদ্র, কি কারণের জন্য আমি লিখেছি? স্মল ডি ক্যাপিটাল ডি থেকে খুব ছোট। স্মল ডি ক্যাপিটাল ডি থেকে খুব ছোট। আর স্লিটের S1 আর কি লিখলাম? সেপারেশন খুবই ছোট, খুবই ছোট। যার পর আমি এটা লিখতে পারি প্রত্যেকটা লাইন আর রেস যেন মনে হচ্ছে প্যারালাল। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো এবারে আমি কি করলাম? এবারে আমি দেখবো যে S1 সোর্স থেকে, S1 সোর্সের এইটা হচ্ছে কি পাথ, S1 সোর্স থেকে নির্গত ও রেজের এইটা হচ্ছে কি পাথ, এইটা। আচ্ছা, কোনটা? না S1 থেকে নির্গত পাথ, S1 থেকে পাথ কত? না S1 সোর্স থেকে নির্গত পাথ হচ্ছে S1P। S2 সোর্স থেকে নির্গত পাথ হচ্ছে কত? পাথ কত? না S2P। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো দুটো পয়েন্টের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকার জন্য সামান্যটুকু হলেও পাথ ডিফারেন্স কিছু না কিছু থাকবে। তাহলে পাথ ডিফারেন্সটা কি করে বার করব? না S1 থেকে এরপরে আমি কি করলাম? একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম। কি টানলাম? পারপেন্ডিকুলার। S1 থেকে এরপরে আমি কি টানলাম? একটা পারপেন্ডিকুলার, যেটা কত হয়ে থাকে? 90 ডিগ্রি হয়ে থাকে। ক্লিয়ার? তো এই ডিসটেন্সটা আমি কি পাবো? তার পাথ ডিফারেন্স। এই ডিসটেন্সটা আমি কি পাবো? তার পাথ ডিফারেন্স। ওকে, এই ডিসটেন্সটা আমি পেলাম তার পাথ ডিফারেন্স, যে এই ওয়েভের তুলনায় এই ওয়েভটা এতটা ডিসটেন্স বেশি অতিক্রম করেছে। তো ডেল এক্স ইকুয়াল টু আমি কি করে পাবো? না ডেল এক্স ইকুয়াল টু S2P মাইনাস S1P। S2P মাইনাস S1P, এটাই হচ্ছে কি ডেল এক্স। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে কত? থিটা। এটা হচ্ছে কত? থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো এই ট্রায়াঙ্গেলের কোন ট্রায়াঙ্গেল? না ট্রায়াঙ্গেল S1 S2, আর এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে নাম দিলাম ধরো Z। S1 ট্রায়াঙ্গেল S1 S2 আর হচ্ছে Z। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্লিয়ার দেখা যাচ্ছে তো? পরিষ্কার দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো এই ট্রায়াঙ্গেলের S2 S1 আর Z, S2 S1 আর Z, এটাকে আমরা কি নাম দিচ্ছি? Z। বুঝতে যদি না পারছো ভালো করে লিখে দাও। S2 S1 আর Z, এই ট্রায়াঙ্গেলটা কত হবে? অফকোর্স থিটা। S2 S1 Z, এই ট্রায়াঙ্গেলটা কত হবে? অফকোর্স থিটা। কারণ ট্রায়াঙ্গেলের তিনটে কোণ হয়ে থাকে 180 ডিগ্রি, এটা 90, এটা 90 মাইনাস থিটা, তো এটা থিটা। আচ্ছা, তো sin থিটা ইকুয়াল টু আমি কি বলবো? পারপেন্ডিকুলার বাই বেস। তো 90 ডিগ্রি রেসপেক্টে যে দুটো স্ট্রেট লাইন আছে, হয় এটা একটা আর এটা একটা, তো এদের মধ্যে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি। তো লম্ব কোনটা বলবো? থিটা যে লাইনটার সাথে থাকবে সেটা হয়ে যাবে কি বেস বা ভূমি, আকাশটা হয়ে যাবে কি লম্ব। তাহলে লম্ব হচ্ছে কোনটা? না S2Z, দ্যাট মিন্স ডেল x। S2Z, দ্যাট মিন্স ডেল x ডিভাইডেড বাই S1 S2 ডিভাইডেড বাই S1 S2। তাহলে ডেল x ডিভাইড বাই S1 S2 কে আমি কি বলতে পারি? স্মল d। তাহলে ডেল x ইকুয়াল টু আমি কি পেলাম? d sin থিটা। ডেল x ইকুয়াল টু আমি কি পেলাম? d sin থিটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এই পাশটা আসি। তাহলে ডেল x ইকুয়াল টু d sin থিটা। এই ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট, 100% রাইট, 100% কারেক্ট, 100% রাইট। ক্লিয়ার? তো এবারে আমরা দেখি যে এখানটায় কি দেখতে পাচ্ছি, যে ফার্স্ট ব্রাইটের ডিসটেন্সটা তো আমাকে বার করতে হবে, তাই না? তো এবারে আমি দেখি কি না, এই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয়ে থাকে তো থিটাটাও তো খুব ছোট হবে। তাহলে আমি কি বুঝতে পারলাম? থিটা
খুবই ক্ষুদ্র, থিটা খুবই ক্ষুদ্র। আচ্ছা, তো থিটা যদি খুব ক্ষুদ্র হয়ে থাকে তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই ডি। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডেল। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডেল এক্স বাই স্মল ডি। আচ্ছা, তো ট্যান থিটা আমরা কি করব, ট্যান থিটা যে আমাকে বার করতে বলেছে কি, সেন্ট্রাল রাইট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটা নিতে পারি। কোন ট্রায়াঙ্গেল, পি থেকে কিউ, কিউ থেকে সি, পি থেকে পি কিউ সি ট্রায়াঙ্গেল, পি কিউ সি ট্রায়াঙ্গেল। তাহলে এই ডিসটেন্সটা তো ডি, আমি ধরলাম ফার্স্ট রাইটটা সেন্ট্রাল রাইট থেকে 1b ডিসটেন্সে, y1b ডিসটেন্সে অবস্থান করছে। কি ধরেছি, ফার্স্ট রাইট। তো ফার্স্ট রাইটটা সেন্ট্রাল রাইট থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে, y1b ডিসটেন্সে অবস্থান করছে। তো tan থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার বাই বেস, বেস হচ্ছে কি, ক্যাপিটাল ডি। তো ডেল এক্স ইকুয়াল টু আমি কি বসাবো, ডেল এক্স বাই স্মল ডি। যেহেতু ফার্স্ট রাইট এর ক্ষেত্রে, ফার্স্ট বাইট স্পটের ক্ষেত্রে আমরা কি বসাবো, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা। ডেল এক্স ইকুয়াল টু আমরা কি বসাবো, ল্যামডা। ফার্স্ট বাইটের ক্ষেত্রে আমরা কি বসাবো, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা। তাহলে এখানটা সাবস্টিটিউট করতে পারি, ফার্স্ট বাইটের জন্য ডেল এক্স ইকুয়াল টু আমি কি বসাবো, ল্যামডা। ক্লিয়ার, বোঝা গেছে? তো ফার্স্ট বাইটের ডিসটেন্স কত, y1b ইজ ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট বাইটের জন্য ডিসটেন্স কত পেলাম, ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ব্রাইট স্পটের ডিসটেন্স বা ফার্স্ট ম্যাক্সিমাম ডিসটেন্স কত, ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি। ক্লিয়ার? তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে তাহলে আমি পাশে পাশে লিখে দিই। তো ফার্স্ট ব্রাইট স্পট কত হয়ে থাকে, ল্যামডা ডি বাই স্মল ডি। ক্লিয়ার? তো এবার আমরা বার করব সেকেন্ড ব্রাইট স্পট কত হবে। তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড ব্রাইট স্পট, তাহলে আমি টোটালটা এখান থেকে ভ্যানিশ করলাম। সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে বা সেকেন্ড ম্যাক্সিমাম বা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমি ধরলাম, তো সেকেন্ড ব্রাইট স্পটের ডিসটেন্স কি হবে, একটা আলাদা কিছু হবে। আচ্ছা, তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা কি দেখব, তার ডিসটেন্স কত না, তার ডিসটেন্স হচ্ছে y2b। সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে ডিসটেন্স কত হবে, y2b। ক্লিয়ার? বাদ বাকি সব সেম, যে সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা তেমন করে পি পয়েন্টে যদি আমরা সেকেন্ড ব্রাইট স্পট ধরি, মানে কি সেকেন্ড ব্রাইট স্পটটা এর থেকে আরো এগিয়ে যাবে। তো পি পয়েন্টটাকে আমরা কি করব, আরেকটু এগিয়ে নেব। পি পয়েন্টটাকে কি করব, আরেকটু এগিয়ে নেব। তো সিমিলারলি তেমন করে আমরা পাথ ডিফারেন্স পাবো। তো sin থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই ডি পাবো। এতদূর পর্যন্ত 100% রাইট, সবার ক্ষেত্রে একই বেরোবে, প্রত্যেকটার ক্ষেত্রে একই বেরোবে। তোমরা এখানে চলে আসবে। তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, y2b বাই d। তো সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা কি লিখলাম, আর ডেল এক্স ইকুয়াল টু কি লিখবো, তখন সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টু কত হবে, না 2 ল্যামডা। ডেল এক্স ইকুয়াল টু কত হবে, 2 ল্যামডা। তো ডেল এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দেব, 2 ল্যামডা। তো y2b ইকুয়াল টু 2 ল্যামডা d বাই স্মল d। তাহলে সেকেন্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা কত পেলাম, 2 ল্যামডা d বাই স্মল d। এবার আমরা বার করব থার্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে। এবারে কি বার করব, থার্ড ব্রাইট স্পট। তো থার্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে সিমিলারলি আমরা কি করলাম না, থার্ড ধরে নিলাম থার্ড ব্রাইট স্পটটা আরো কিছুটা দূরে, অফকোর্স আরো কিছুটা দূরে তৈরি হবে। তো থার্ড ব্রাইট স্পট বা থার্ড ম্যাক্সিমাটা কোথায় তৈরি হচ্ছে, থার্ড ম্যাক্সিমা বা থার্ড ব্রাইট স্পটটা কোথায় তৈরি হচ্ছে না, y3b ডিসটেন্সে তৈরি হচ্ছে। তো থার্ড ব্রাইট স্পটটা কোথায় তৈরি হচ্ছে না, তার ডিসটেন্সটা সেন্ট্রাল রাইট থেকে y3b ডিসটেন্সে। তো তখন থার্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে ব্রাইট স্পটের ডিসটেন্স কত হবে, ডেল এক্স ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2। তখন তার পাথ ডিফারেন্স কত, 3 ল্যামডা। তখন তার পাথ ডিফারেন্স কত হবে, 3 ল্যামডা। আচ্ছা, তো তখন আমরা ডেল এক্স ইকুয়াল টু বসাবো না 3 ল্যামডা। তো 3 ল্যামডা বসালে তখন আমরা কি পাবো, 3 ল্যামডা ডি বাই স্মল ডি। তো থার্ড ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা কি বসাবো, 3 ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে আমরা বুঝতেই পারছি ফার্স্টের ক্ষেত্রে ল্যামডা ডি বাই স্মল ডি, সেকেন্ডের ক্ষেত্রে 2 ল্যামডা ডি বাই স্মল ডি, থার্ডের ক্ষেত্রে 3 ল্যামডা ডি বাই স্মল ডি। তো এমনি করে করে যদি nth ব্রাইটের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলতো, তাহলে আমরা কি বসাতাম, n ল্যামডা ডি বাই স্মল ডি। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? তো আমি ধরেছিলাম যে পি পয়েন্টে কিসে তৈরি হয়েছিল, ব্রাইট স্পটের তৈরি হয়েছিল। তো প্রত্যেকটা ব্রাইট স্পটের আমরা পজিশন গুলো একে একে পেতে পাচ্ছি। আমরা কি করতে পারছি, পেতে পাচ্ছি না। প্রত্যেকটা ক্ষেত্রে থিটা খুব ক্ষুদ্র ছিল, sin থিটা ইকুয়াল টু tan থিটা হচ্ছিল। স্মল ডি থেকে ক্যাপিটাল ডি বহুগুণে অনেক বেশি। তো সেটা আমরা কি বলতে পারছিলাম না, প্রত্যেকটা ক্ষেত্রে
ক্ষেত্রে সেন্ট্রাল ব্রাইট থেকে কতটা ডিস্টেন্স অবস্থান করছে, না এই ডিস্টেন্স অবস্থান করছে। তো এবার আমরা ব্রাইট স্পট তো আমরা বের করে নিয়েছি, এবার আমরা ডার্ক স্পট বার করব। এবার আমরা কি করব, ডার্ক স্পট। তো টোটালটা মুছি, তো টোটালটা মুছি। ডার্ক স্পট কি করে বার করব, ডার্ক স্পট দেখো তার সাইডেই করব ডার্ক স্পট। তাহলে এগুলো আমরা কি পেয়েছিলাম, এগুলো আমরা কি পেয়েছিলাম ব্রাইট স্পটের জন্য। এগুলো আমরা কিসের জন্য পেয়েছি, ব্রাইট স্পট। এগুলো হচ্ছে কিসের জন্য, ব্রাইট স্পট। ক্লিয়ার। তো ডার্ক স্পটের জন্য এবার আমরা ফাইন্ড আউট করব, এই সাইডেই করব ডার্ক স্পটের জন্য কি হয়ে থাকে, ডার্ক স্পট। ক্লিয়ার। তো ডার্ক স্পট বা ব্রাইট স্পট আমরা কি বলতে পারছিলাম, ম্যাক্সিমা গুলো বার করতে পারছিলাম, বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ব্রাইট স্পট যেখানে সেখানে কি হচ্ছিল, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডার্ক স্পট যেখানে সেখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা প্রথমেই বার করব কি না, ফার্স্ট ডার্ক স্পট। কি বার করব, ফার্স্ট ডার্ক স্পট বা ফার্স্ট মিনিমা, বা ফার্স্ট মিনিমা, বা আরেকটা নাম হতে পারে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। কি বলবো, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। ক্লিয়ার, বোঝা গেছে? তো ফার্স্ট ডার্ক স্পট আমরা কিভাবে বার করে রাখবো। আচ্ছা, পি পয়েন্টটা আমি কি ধরেছিলাম, পি পয়েন্টটাকে আমি ধরেছিলাম কি না, এখানটা আমি ব্রাইট ধরেছিলাম। আর আমি তো ধরেছিলাম, তাই না? তো আমি ধরতে পারি যে সেন্ট্রাল ব্রাইট থেকে পি পয়েন্টটা এখন ডার্ক। পি পয়েন্টে কিসের সৃষ্টি হচ্ছে, না ডার্ক স্পটের সৃষ্টি হচ্ছে। পি পয়েন্টে কিসের সৃষ্টি হচ্ছে, ডার্ক স্পটের সৃষ্টি হচ্ছে। আমি সেন্ট্রাল ব্রাইট থেকে পি পয়েন্টে আমি মানলাম যে ওখানে ডার্ক স্পটের সৃষ্টি হয়েছে। এতটুকু ক্লিয়ার হয়েছে একদম। তো আমি ধরেছি, আমি পি পয়েন্টে আমি ব্রাইট ধরে আমি তার ডিসটেন্স বার করেছি। পি পয়েন্টে আমি ডার্ক ধরতে আমার আপত্তি নেই, আমি ধরেছি ওখানটায়। ক্লিয়ার। তো পি পয়েন্ট অন্য কোথাও হতে পারে, পি পয়েন্ট অন্য কোথাও হতে পারে, আমি ছবি আমরা মুছছি না, তো অন্য কোথাও হতে পারে। আমি ধরলাম পি পয়েন্টে সিমিলারলি ডার্ক স্পট তৈরি হচ্ছে। ক্লিয়ার। তো পি পয়েন্টে যদি ডার্ক স্পট যদি তৈরি হয়ে থাকে, তাহলে ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্সটা আমি বের করে ফেলবো। ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স যদি হয়ে থাকে, তো এখানটা এটাকে আমরা কি বলবো, ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স। ক্লিয়ার। তো ফার্স্ট ডার্ক স্পটের জন্য আমি কি বার করব, সিমিলারলি এখানে যদি ডার্ক স্পট যদি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কি তার পাথ ডিফারেন্স। তাহলে ডেল এক্স ইকুয়াল টু, সিমিলারলি ডেল এক্স ইকুয়াল টু আমরা কি বলবো, আরে এইটা হচ্ছে কি থিটা। দেখো এটা হচ্ছে কি থিটা। তো থিটা যদি হয়ে থাকে, তো sin থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ডেল এক্স বাই স্মল ডি। তো ডেল এক্স ইকুয়াল টু ডি sin থিটা, ডেল এক্স ইকুয়াল টু ডি sin থিটা। ক্লিয়ার। তো আমি এবারে আমি বার করতে চলেছি ফার্স্ট ডার্ক স্পট। তো ফার্স্ট ডার্ক স্পটের জন্য এটা হচ্ছে আমার কি, ফার্স্ট ডার্ক স্পটের জন্য ডেল এক্স কত হওয়া উচিত, না ডেল এক্স ল্যাম্ডা বাই 2 হওয়া উচিত। ক্লিয়ার। আমি থিটা কি ধরেছি, খুবই ক্ষুদ্র। থিটা খুবই খুবই ছোট, খুবই ছোট। তো থিটা যদি খুব ছোট হয়ে থাকে, তো sin থিটা tan থিটার সাথে ইকুয়াল হয়ে থাকে। ক্লিয়ার। তো tan থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, না tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, না ডেল এক্স বাই স্মল ডি। tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল এক্স বাই স্মল ডি। tan থিটা ইকুয়াল টু এখন কত, না এটা হচ্ছে কি হাইপোটেনাস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তো পারপেন্ডিকুলার বাই বেস হয়ে থাকে tan থিটা। তো y 1d, তো y 1d ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স ফ্রম সেন্ট্রাল ব্রাইট স্পট, সেন্ট্রাল ব্রাইট স্পট থেকে ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স ডিভাইডেড বাই ক্যাপিটাল D ইকুয়াল টু ল্যামডা x বাই স্মল d। তো এখানে ল্যামডা x আমি কি বসাবো, তো এখানে ল্যামডা x আমি বসাবো ল্যামডা বাই 2। ফার্স্ট ডার্ক স্পটের ক্ষেত্রে ডেল x কত হয়ে থাকে, ল্যামডা বাই 2। তো ফার্স্ট ডার্ক স্পটের ক্ষেত্রে ডেল x ইকুয়াল টু কত, না ল্যামডা বাই 2। তো আমি এখানে বসালাম কত, ল্যামডা বাই 2। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? তো ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স কত পেলাম, তো y1d ইজ ইকুয়াল টু ল্যামডা, ক্লিয়ার, ল্যামডা d বাই 2d। ক্লিয়ার। তো ফার্স্ট ডার্ক স্পটটা সেন্ট্রাল ব্রাইট থেকে কতটা ডিসটেন্সে অবস্থান করছে, না ফার্স্ট ডার্ক স্পট সেন্ট্রাল ব্রাইট থেকে ল্যামডা d বাই 2d। একটা জিনিস বোঝার চেষ্টা করো, হাফ অফ ল্যামডা d বাই স্মল d। দেখো ফার্স্ট ডার্ক স্পটটা ল্যামডা d বাই d ডিসটেন্সে অবস্থান করছে, সেকেন্ডটা কোথায় অবস্থান করছে, a থেকে অর্ধেকে। a যতটা দূরত্বে অবস্থান করছিল, সাপোজ ধরো এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, এটা হচ্ছে স্ক্রিন, এই পয়েন্টটাকে আমি বললাম সেন্ট্রাল ব্রাইট। তো ফার্স্ট ব্রাইটটা কোথায় অবস্থান করছে, ল্যামডা d বাই d। মানলাম এর ভ্যালুটা হচ্ছে ধরো 10 মিটার, এর ভ্যালুটা হচ্ছে কত, 10 মিটার। তো সেন্ট্রাল ব্রাইট থেকে এর ডিসটেন্সটা কত, না 10 মিটার। ক্লিয়ার। একটু সাইডে করি, তো এটাকে আমি ধরলাম সেন্ট্রাল ব্রাইট। তো এটা হচ্ছে কত, এখান থেকে এটা হচ্ছে কত, না 10 মিটার। কত, না 10 মিটার। আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট,
এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট। তো এই ডিসটেন্সটা কত? সেন্ট্রাল ব্রাইট থেকে এই ব্রাইট স্পটের ডিসটেন্স এটা হচ্ছে y1b। ব্রাইট স্পটের ডিসটেন্স আমি কত ধরেছি? 10 মিটার। তো ডার্ক স্পটের ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্সটা কত বেরিয়েছে? ব্রাইট স্পটের ডিসটেন্সের অর্ধেক। দ্যাট মিন্স ব্রাইট স্পটটা কোথায় তৈরি হচ্ছে? y1d। তার মানে অর্ধেক সেন্ট্রাল ব্রাইট থেকে 5 মিটার ডিসটেন্সে অবস্থান করছে। সবকিছু যা কিছু মেজারমেন্ট করছি কোথেকে করছি? সেন্ট্রাল ব্রাইটে। তো সেন্ট্রাল ব্রাইটের উপরে যেমন তৈরি হবে নিচেও তো তেমন তৈরি হচ্ছে। তো আমি যে কোনো এক সাইডে বাদ করছি, নিচেও তৈরি হচ্ছে ফার্স্ট ডার্ক স্পট, সেকেন্ড ডার্ক স্পট, থার্ড ডার্ক স্পট, নিচেও তৈরি হচ্ছে। তো আমি বললাম সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্কটা 10 মিটার দূরে আছে, সেকেন্ড ডার্ক স্পটটা কোথায় তৈরি হচ্ছে? তার হাফে তৈরি হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে ফার্স্ট ডার্ক স্পটটা কোথায় তৈরি হয়েছিল? 10 মিটারে। তো ফার্স্ট ডার্ক স্পটটা কোথায় তৈরি হচ্ছে? 5 মিটারে। ক্লিয়ার? এরপরে আমরা বার করতে চলেছি সেকেন্ড ডার্ক স্পট। কি বার করতে চলেছি? সেকেন্ড ডার্ক স্পট বা সেকেন্ড মিনিমা বা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ। ক্লিয়ার? তো সিমিলারলি ডট করে যাবে, থিটা খুবই ছোট, sin θ = tan θ, তো tan θ = del x by d। তো সেকেন্ড ডার্ক স্পটটা কোথায় তৈরি হবে? সেকেন্ড ডার্ক স্পটটা কোথায় তৈরি হবে? y2d। আচ্ছা, তো সেকেন্ড ডার্ক স্পটটা কোথায় তৈরি হচ্ছে? y2d by d। আচ্ছা, del x = আমি তখন কি বসাবো? না, del x = তখন আমি বসাবো 3 λ by 2। সেকেন্ড ডার্ক স্পটের জন্য 3 λ by 2, তাহলে 3 λ by 2। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি সেকেন্ড ডার্ক স্পটের কত পাবো? সেকেন্ড ডার্ক স্পট = 3 λ by 2d। তো সেকেন্ড ডার্ক স্পট আমি কোথায় পাচ্ছি? সেকেন্ড ডার্ক স্পট কোথায় পাচ্ছি? 3 λ by 2d। তার মানে দেখো 3/2 into lambda d by small d। দ্যাট মিন্স দেখো এটা যদি 1 হয়ে থাকে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1.5। আচ্ছা, এটাকে ভালো করে করি। এটা যদি 1 হয়, এটা হচ্ছে হাফ। এর ডিসটেন্সটা কত? হাফ। আমি lambda d by d টাকে আমি একটা ইউনিট ধরে নিলাম 1, যে কোনো একটা x ধরে নিলাম। lambda d by small d ভ্যালু হচ্ছে কি? x। তাহলে এটা হচ্ছে কত? 1x। এটা হচ্ছে কত? হাফ x। এটা হচ্ছে কত? হাফ x। আর এটা হচ্ছে কত? 1.5x। তার মানে সেন্ট্রাল ব্রাইট থেকে 1.5x ডিসটেন্সে অবস্থান করছে। এই ডিসটেন্সটা কত? না, 1.5। এই ডিসটেন্সটা হচ্ছে 1.5। এটা হচ্ছে কি? সেকেন্ড ডার্ক। ক্লিয়ার? এরপরে কি আসবে? তাহলে সেন্ট্রাল ব্রাইট, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এটা কি আসবে? সেকেন্ড ব্রাইট। তো সেকেন্ড ব্রাইট অফকোর্স কোথায় আসবে? অফকোর্স 2x ডিসটেন্সে আসবে। থার্ড ব্রাইটটা কোথায় আসবে? তাহলে থার্ড ডার্কটা কোথায় আসবে? থার্ড ডার্কটা এসেছে দেখো না, থার্ড ডার্কটা অফকোর্স আসবে, লিখি থার্ড ডার্ক কোথায় আসবে? 2.5x এ আসবে। আচ্ছা দেখো সেকেন্ড ব্রাইটটা, দেখো সেকেন্ড ব্রাইটটা কোথায়? 2x এ এসেছে। তো সেকেন্ড ব্রাইটটা কোথায় এসেছে? 2x এ এসেছে। ক্লিয়ার? কত? 2x এ। তো থার্ড ডার্কটা কোথায় তৈরি হয় আমি লক্ষ্য করি। তো থার্ড ডার্ককে লক্ষ্য করো, এটা হচ্ছে কি? থার্ড ডার্ক স্পট। তো থার্ড ডার্ক স্পট কি হবে? এটা হচ্ছে থার্ড ডার্ক ফ্রিঞ্জ। তো থার্ড ডার্ক স্পট কোথায় তৈরি হচ্ছে? তো sin θ = del x by small d। del x = d sin θ। থিটাও খুব ছোট, তো sin θ = tan θ। তো tan θ = del x by d। তো থার্ড ডার্ক স্পটের ডিসটেন্স কত হবে? y3d হয়েছে বাই ক্যাপিটাল D ইকুয়াল টু থার্ড ডার্ক স্পটের জন্য কত? 5 λ by 2। থার্ড ডার্ক স্পটে কত হয়ে থাকে? 5 λ by 2। ক্লিয়ার? তো 5 λ by যদি 2 হয়ে থাকে, তাহলে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? এখানে লিখি 5 λ। তো এটা হচ্ছে 5 λ d by 2d। তো থার্ড ডার্ক স্পটের ক্ষেত্রে কত হচ্ছে? থার্ড ডার্ক স্পট কত হচ্ছে? 5 λ d by 2d by 2d। আচ্ছা, তো আমরা কত পেলাম? 5/2 λ d by small d। 5/2 মানে কত হয়ে থাকে? 2.5। তো দেখো থার্ড ডার্ক স্পট কোথায় তৈরি হয়েছে? এটা 2.5। ক্লিয়ার? 2.5x ডিসটেন্সে। এতটুকু বোঝা গেছে একদম? আচ্ছা, তো থার্ড ডার্ক স্পটটা আমরা বার করে ফেলতে পারলাম। তো এমনি করে করে n এর ডার্ক স্পট যদি আমাকে বার করতে হয়, তো n এর ডার্ক স্পটের ক্ষেত্রে ডিসটেন্স কত হবে? n এর ডার্ক স্পট সেন্ট্রাল ব্রাইট থেকে n এর ডার্ক স্পটে কতটা ডিসটেন্স অবস্থান করবে? 2n - 1 ইনটু lambda d by 2d। 2n - 1 ইনটু lambda d by 2d। দেখো এটা ছিল থার্ড, তো 3 দুনে 6 -1 তো 5। তো 5/2 lambda d by small d। তো n এর ক্ষেত্রে কত হবে? 2n - 1। ক্লিয়ার? বোঝা গেছে? তো ডার্ক স্পট আমরা বার করতে পেরে গেছি। এমনি করে যে কোনো ডার্ক স্পট ব্রাইট স্পটের ক্ষেত্রে আমরা বার করতে পারবো। তো এই জিনিসটাকে মনে রাখতে হবে যে কিভাবে হচ্ছে। ক্লিয়ার? এরপরে আমরা কি দেখব যে এই দুটো
সেন্ট্রাল রাইট থেকে এটার ডিসটেন্স কত ছিল? এটার ডিসটেন্স কত ছিল? সেন্ট্রাল রাইট থেকে এটার ডিসটেন্স কত ছিল? এটা ছিল ফার্স্ট আর্ক। রাইট থেকে কত ডিসটেন্স? ল্যামডা ডি বাই ডি। সেন্ট্রাল রাইট থেকে ফার্স্ট রাইটের ডিসটেন্স কত? ল্যামডা ডি বাই ডি। সেন্ট্রাল রাইট থেকে ফার্স্ট ডার্ক স্পটের ডিসটেন্স কত হয়েছে? ল্যামডা ডি বাই 2d। এটা কত ছিল? ল্যামডা ডি বাই 2d। আর এই ফার্স্ট ব্রাইট স্পটের ডিসটেন্স কত হয়েছে? ল্যামডা ডি বাই স্মল d। ক্লিয়ার? আচ্ছা, তো আমি বার করব যে দুটো ব্রাইটের মধ্যে পরস্পর দুটো ব্রাইটের মধ্যে ডিসটেন্স কত, পরস্পর দুটো ডার্কের মধ্যে ডিসটেন্স কত। তো পাশেই করি, পরস্পর দুটো ব্রাইটের মধ্যে ডিসটেন্স আর পরস্পর দুটো ডার্কের মধ্যে ডিসটেন্স। তাহলে পরস্পর দুটো ব্রাইট আর ডার্কের মধ্যে ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? ফ্রিঞ্জ উইডথ। পরস্পর দুটো ব্রাইট আর ডার্কের মধ্যে ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? ফ্রিঞ্জ উইডথ। তো এবারে আমরা কি বার করতে চলেছি? না ফ্রিঞ্জ উইডথ। কি বার করতে চলেছি? ফ্রিঞ্জ উইডথ, যাকে আমরা W দ্বারা ডিনোট করব। যাকে আমরা কি দ্বারা ডিনোট করব? W দ্বারা। তো ফ্রিঞ্জ উইডথ কি হবে? না W আমরা প্রথমে দুটো ব্রাইট স্পটের মধ্যে ডিসটেন্স বার করব। পাশাপাশি দুটো ব্রাইট স্পট, তো পাশাপাশি দুটো ব্রাইট স্পট মানে হচ্ছে কি 1b আর 2b। তাহলে অফকোর্স তুমি এটা বুঝতে পারছো 2b টা 1b থেকে বেশি দূরে অবস্থান করবে। তাহলে বড়টা থেকে তবে ছোটটা বার করতে হবে, যেহেতু পজিটিভ ভ্যালু চাই আমার। তো বড়টা থেকে আমি কি বাদ দেব? ছোটটা বাদ দেব, তবেই তো উইথ বার করব, তাদের মধ্যে দূরত্ব বার করব। ক্লিয়ার? তো বড়টা থেকে ছোটটা বাদ দেব। 2 ল্যামডা ডি বাই d minus lambda d by small d। That means আমি কত পেয়েছি? lambda d by small d। তাহলে দুটো ব্রাইট স্পটের মধ্যে ডিসটেন্স lambda d by small d। ক্লিয়ার? দুটো ব্রাইট স্পটের মধ্যে ডিসটেন্স lambda d by small d। তো দুটো ব্রাইট স্পটের মধ্যে আমরা ডিসটেন্স কত পেলাম? lambda d by small d। পরস্পর পাশাপাশি দুটো ব্রাইট স্পট, তেমন করে দুটো পাশাপাশি ডার্ক স্পটের মধ্যে ডিসটেন্স কত হবে? lambda 2d lambda বলছি সরি y2d সেকেন্ড ডার্ক স্পট মাইনাস ফার্স্ট ডার্ক স্পট। আর পাশাপাশি দুটোটা বেশি দূরে নিতে গেলে তার পাশেরটা নিতে হবে। আমরা পাশাপাশি নিই না, কোনো আপত্তি নেই। তো সেকেন্ড ডার্ক স্পট কত হয়েছিল? 3 ল্যামডা সেকেন্ড ডার্ক স্পট 3 ল্যামডা d বাই 2d মাইনাস ফার্স্ট ডার্ক স্পটটা কত হয়েছিল? ল্যামডা d বাই 2d। ক্লিয়ার? তো এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? ল্যামডা ডি বাই স্মল ডি। ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখো দুটো ব্রাইট স্পটের মধ্যে ব্যবধান, তাদের মধ্যে উইথ। দুটো ডার্ক স্পট, দুটো পাশাপাশি ডার্ক স্পটের মধ্যেও তাদের মধ্যে উইথ কি দেখতে পাচ্ছি? সেম। তাদের মধ্যে উইথ কি দেখতে পাচ্ছি? সেম। তারা দুটো একই দূরে অবস্থান করছে। তার মানে সেন্ট্রাল ব্রাইট যদি এই পোরশনটা হয়ে থাকে, তো সেন্ট্রাল রাইট থেকে এখানটা কি ছিল? ফার্স্ট ডার্ক। এখানটা কি ছিল? ফার্স্ট ব্রাইট। এখানটা কি ছিল? সেকেন্ড ডার্ক। এখানটা কি ছিল? সেকেন্ড ব্রাইট। তো ফার্স্ট ব্রাইট আর সেকেন্ড ডার্কের মধ্যে ডিসটেন্স কত? ল্যামডা ডি বাই স্মল ডি। ফার্স্ট ডার্ক এবং সেকেন্ড ডার্কের মধ্যে ডিসটেন্স ল্যামডা ডি বাই স্মল ডি। ক্লিয়ার? এটাই তো মজা। দুটো ডার্ক স্পটের মধ্যে ডিসটেন্সও সেম, দুটো ব্রাইট স্পটের মধ্যে ডিসটেন্সও সেম। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর ক্লিয়ার? তো এবারে আমরা ব্রাইট স্পট আর ডার্ক স্পটের উপর কয়েকটা নিউমেরিক্যালস দেখে নিই, দিলে কিন্তু আমাদের খুব মজা হবে। যে এটা কি ফ্রিঞ্জ উইথ মানে কি? দুটো ডার্ক স্পট ব্রাইট স্পটের মধ্যে সেপারেশন ডিসটেন্স কত। তো এবারে দেখো, তাহলে প্রত্যেকের পজিশনও জেনে গেলাম, প্রত্যেকের মধ্যে ফ্রিঞ্জ উইথ কত হবে একটা থেকে আরেকটা, একটা ব্রাইট স্পট থেকে আরেকটা ব্রাইট স্পটের মধ্যে ফ্রিঞ্জ উইথ কত হবে সেটাও আমরা বুঝতে পেরে গেলাম। ক্লিয়ার? প্রত্যেকের থেকে ব্যবধান আমরা বুঝতে পারলাম যে কতটা ডিসটেন্সে অবস্থান। এরপরে আমরা কি দেখব? এখান থেকে কয়েকটা দেখব। দেখো কয়েকটা নিউমেরিক্যাল, কয়েকটা দেখো। Question number 1. Now suppose ধরলাম small d is equal to 1 capital D is equal to, suppose ধরো capital D হচ্ছে 1 মিটার আর lambda is equal to suppose 5 angstrom, lambda is equal to 5 angstrom। আচ্ছা, তো find
separation between, find separation between seventh bright spot, bright, seventh bright না দিয়ে কি দিল maxima, seventh maxima and 11th maxima. Here 11th maxima for same side of central bright, same side of central bright, যে সেন্ট্রাল ব্রাইটের একই সাইডে অবস্থান করছে। সলিউশনটা ভালো করে লক্ষ্য করবে, কার রেসপেক্টে বার করতে বলেছে। দেখো এই স্ক্রিন ছিল, এটা ছিল সেন্ট্রাল ব্রাইট, এখানটায় ধরো 7 ব্রাইট সৃষ্টি হয়েছে, 7 ব্রাইট সৃষ্টি হয়েছে, এইখানে ধরো 11। আচ্ছা ম্যাক্সিমা দিয়েছে, কোথাও যদি মিনিমা দিয়ে থাকে ভালো করে জিজ্ঞাসা বোঝার চেষ্টা করবে। আমি প্রথমে ম্যাক্সিমা দিয়েই করলাম, ম্যাক্সিমা দিয়ে করলাম। তো এখানটায় কি হচ্ছে 11th ম্যাক্সিমা, তাহলে 11th কি হবে ম্যাক্সিমা মানে ব্রাইট। তো 11th ব্রাইট আর 7 ব্রাইটের মধ্যে ডিসটেন্স আমাকে সেপারেশন বার করতে বলেছে। তো কি করে বার করব? তো আমরা ফর্মুলা জানি যে ব্রাইট ম্যাক্সিমা, ম্যাক্সিমার ক্ষেত্রে y কত হয়ে থাকে, যে nth টাইম আমাকে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, যে কোনো একটা পজিশনের রেসপেক্টে যদি আমাকে সেন্ট্রাল ব্রাইট থেকে ডিসটেন্স যদি বার করতে বলে, তাহলে ynb n lambda d by small d। ক্লিয়ার? তো n lambda d by small d কত হয়ে থাকে না, n কত, ফার্স্ট আমাকে বলেছে 7, তো 7 n lambda n 7, তাহলে n এর জায়গায় কি বসিয়েছি 7, তাহলে 7 lambda d by small d। তো 11th এর ক্ষেত্রে কত হবে, 11th ব্রাইটের ক্ষেত্রে কত হবে, সিমিলারলি 11 lambda d by small d। তাহলে এদের মধ্যে আমাকে সেপারেশন বার করতে বলেছে। তো সেপারেশন বার করতে গেলে কি বার করব, y, তাহলে 11 ব্রাইট মাইনাস 7 ব্রাইট, তো দুটোকে আমি কি করব বিয়োগ করে দেব। তাহলে 11 lambda d by small d minus 7 lambda d by small d। তো 11 minus 7 minus কত হলো 4, তাহলে 4 into lambda d by small d। এতটুকু পর্যন্ত আমরা ইজিলি করতে পারবো। এবার আমাকে কি বসাতে হবে, তার ইউনিটস বসাতে হবে। তাহলে lambda কত দিয়েছে 5 অ্যাংস্ট্রম, তাহলে lambda কত 5, 5000 অ্যাংস্ট্রম, দ্যাট মিন্স 5000 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। সবগুলো একই ইউনিটসে করে নাও। ক্যাপিটাল ডি কত দিয়েছে 1 মিটার, এটা তো মিটারেই আছে। আচ্ছা স্মল ডি কত দিয়েছে না, স্মল ডি দেখো 1 মিলিমিটার, 1 মিলিমিটার, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এখানে দেখো যে স্মল ডি থেকে ক্যাপিটাল ডি অনেক গুণে বড়, তবেই তো আমরা এই ইকুয়েশন লাগিয়েছি, তবেই এই ইকুয়েশন প্রযোজ্য হয়েছে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে। তো এবারে আমরা ল্যামডার ভ্যালু, ডি এর ভ্যালু, স্মল ডি এর ভ্যালু পুট করে দেব। তাহলে 4 ইনটু ল্যামডা কত 5000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ডি কত ক্যাপিটাল ডি হচ্ছে 1 মিটার, ডিভাইডেড বাই স্মল ডি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? এবার তো সলিউশনে পড়ে গেলাম, আর তো কোনো ব্যাপারই নয়। তো কোশ্চেন নাম্বার 2 আমি কি করলাম, কোশ্চেনটা আমি চেঞ্জ করলাম। তো কোশ্চেন নাম্বার 2 করলাম, কোশ্চেন নাম্বার 2 এতটুকু তোলা আছে। তো কোশ্চেন নাম্বার 2 তে আমি কি করব, কিছুই না, শুধু জাস্ট খালি রাখলাম যে স্মল ডি 1 মিলিমিটার, ক্যাপিটাল ডি 1 মিটার, ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, সেপারেশন বিটুইন 7th ম্যাক্সিমাম। আচ্ছা 7th ম্যাক্সিমাম না করে আমি ছোটখাটো নিলাম, 3rd ম্যাক্সিমাম এন্ড 7th এবং কাছাকাছি করব 5th মিনিমাম, এদের মধ্যে ফর সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট, ফর সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। আচ্ছা এবারে আমাকে বার করতে বলেছে সেপারেশন বিটুইন 3rd ম্যাক্সিমা এবং 4th মিনিমা ফর সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। দ্যাট মিন্স ড্রয়িংটা দেখো, এই ছিল স্ক্রিন, তাহলে এটা ছিল কি সেন্ট্রাল ব্রাইট। তো সেন্ট্রাল ব্রাইটের সেম সাইডে বার করেছে, বলছে যে 3rd ম্যাক্সিমা মানে 3rd ব্রাইট আর 5th মিনিমা। জানি না 5th মিনিমা এই পাশে হবে কি ওই পাশে হবে জানি না, তো প্লাস আসুক মাইনাস আসুক যেটাই হবে, আমি ধরলাম 5th মিনিমাটা এই পাশে আছে। তো 5d আমাকে কি বার করতে বলেছে, 5th মিনিমা সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। তো আমি এক সাইডে ধরেছি, তো অপোজিট সাইডে দিতে পারি, অপোজিট সাইডেরও আমরা এই কোশ্চেনেই করব। ক্লিয়ার? সেম সাইড ফর সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট, ফার্স্ট সেম সাইড অফ সেন্ট্রাল ব্রাইট, সেকেন্ড আমরা করে দিলাম ফর অপোজিট সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। এটাও দিতে পারে, এটাও দিতে পারে। তো ফার্স্টটার জন্য আমরা করি যে সেম সাইডে হলে কি হবে,
তো ম্যাক্সিমা আমাকে প্রথমে কি বার করতে বলেছে, থার্ড ব্রাইট মানে থার্ড ম্যাক্সিমা। তো থার্ড ম্যাক্সিমার জন্য কি হয়ে থাকে 3 ল্যামডা ডি বাই স্মল ডি। ফিফথ ম্যাক্সিমা কত হবে, ফিফথ ম্যাক্সিমা সরি মিনিমা, ফিফথ মিনিমা তাহলে 5 ডি কত হয়ে থাকে না, মিনিমা বার করার ফর্মুলা কি 2n-1, এই অঙ্কটা করে দিলে বুঝতে পারবে 2n-1 ল্যামডা ডি বাই 2d। ক্লিয়ার, ল্যামডা ডি বাই 2d। আচ্ছা, তো ফিফথ এর জন্য কত হবে, n এর জায়গায় কি বসাবো 5 বসাবো, n এর জায়গায় কত বসাবো 5। তো 5 দুনে 10, 10 মাইনাস 1 কত হলো 9 ল্যামডা ডি বাই 2d, 9 ল্যামডা ডি বাই 2d। আচ্ছা, তো আমাকে বার করতে বলেছে তাদের মধ্যে সেপারেশন। তো থার্ড ব্রাইট আর ফিফথ ডার্কের মধ্যে সেপারেশন। তো আমি ধরেছি কি ফিফথ ডার্কটা থার্ড ব্রাইটের থেকে দূরে আছে। তো যদি পজিটিভ আসে ধরা আমার ঠিক আছে, যদি নেগেটিভ আসে তাহলে অফকোর্স তার উল্টোটা হবে। তো আমি ধরলাম 5d বড়, থার্ড ব্রাইটের ডিসটেন্স সেন্টার ব্রাইট থেকে ছোট। ক্লিয়ার, তো আমাকে কি বার করতে বলেছে, তাহলে সেপারেশন বার করতে বলেছে, সেপারেশন বিটুইন সেম সাইড, separation for same side of central bright। ক্লিয়ার। আচ্ছা, তো সেপারেশন আমি বার করব 5d এর ক্ষেত্রে কত 9 ল্যামডা ডি বাই 2d মাইনাস 3 ল্যামডা ডি বাই d। ক্লিয়ার। আচ্ছা, তো 9 বাই 2 মাইনাস 3 ল্যামডা ডি বাই স্মল ডি লিখতেই পারি। তার মানে আমি কত পাচ্ছি 3 দুগুণে 6, 3 বাই 2 ল্যামডা ডি বাই স্মল ডি। তো 3 বাই 2 ল্যামডার ভ্যালু আমি বসিয়ে দেবো, অ্যাংস্ট্রম মানে কত হয়ে থাকে 5000 ইনটু 10 টু দি পাওয়ার -10 এত মিটার, এত মিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার। তো প্রত্যেকটা ভ্যালু আমি বসালাম কত না 5000 গুণিতক 10 টু দি পাওয়ার -10 গুণিতক ক্যাপিটাল ডি হচ্ছে 1, স্মল ডি হচ্ছে 10 টু দি পাওয়ার -3। দেখো এখনো পজিটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু থাকার জন্য আমাদের নেওয়া প্রদত্ত রাশি, আমাদের নেওয়ার জিনিসটা কি আছে অফকোর্স ঠিক আছে, তাহলে এই সেপারেশনটা আমি এখান থেকে সলভ করতে পারবো। ক্লিয়ার। এবার আমাকে বলেছে সেকেন্ড অপোজিট সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। যদি অপোজিট সাইড অফ সেন্ট্রাল ব্রাইট যদি হতো তাহলে কি দেখতাম যে এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট। তো এই পাশে আমি ধরলাম যে কি তৈরি হচ্ছে অপোজিট সাইড অফ সেন্ট্রাল ব্রাইট মানে কি না একটা যদি ম্যাক্সিমা যদি এক সাইডে হয়, আরেকটা হচ্ছে কি মিনিমা কোন সাইডে না অপোজিট সাইডে, আরেকটা ফিফথ মিনিমাটা কোথায় তৈরি হচ্ছে ফর অপোজিট সাইড অফ সেন্ট্রাল ব্রাইট। তো একটা যদি এক সাইডে হয়, একটা থার্ড ব্রাইটটা আমি ধরলাম এই পাশে যদি তৈরি হয়, ফিফথ মিনিমাটা তৈরি হচ্ছে কোথায় এই সাইডে অপোজিট সাইডে তৈরি হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে। তো এবারে আমাকে থার্ড ব্রাইট আর ফিফথ ডার্ক এর মধ্যে আমাকে বার করতে বলেছে। আচ্ছা, তো দুটোর মধ্যে সেপারেশন যদি আমাকে বার করতে হয় তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে হোয়াট এটা, এই ডিসটেন্সটা হচ্ছে হোয়াট এটা। তো দুটোকে আমরা কি করব যোগ করে দেব, তো সেপারেশন পেয়ে যাব। এই ক্ষেত্রে সেপারেশন মানে যে সব সময় সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে তা কিন্তু নয়, বুঝতে হবে। তো এবারে সেপারেশন কত হবে না 3b প্লাস y 5d। আচ্ছা, তো y 3b কত 3 ল্যামডা d বাই স্মল d মাইনাস কত বেরিয়েছিল 9 ল্যামডা d বাই 2d। ক্লিয়ার। তো এবারে মাইনাস নয় সরি প্লাস এটা, তো 3 প্লাস 9 বাই 2 ইনটু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, 3 6 15 বাই 2 প্লাস ল্যামডা ডি বাই স্মল ডি প্লাস 1 ইনটু, তো 15 বাই 2 ল্যামডার ভ্যালু আমরা সেম বসিয়ে দেবো 5000 গুণিত 10 টু দি পাওয়ার -10 ইনটু ক্যাপিটাল ডি কত পেয়েছি 1, স্মল ডি কত হচ্ছে 10 টু দি পাওয়ার -3। বোঝা গেছে না বোঝা যায়নি? তো আমরা তাদের মধ্যে সেপারেশন এইভাবেই বার করতে পারবো, যে সেম সাইডে থাকুক অপোজিট সাইডে দিক, মিনিমা দিয়ে দিক ম্যাক্সিমা দিয়ে দিক, যেভাবে মিনিমা থাকলে n ল্যামডা বাই d, ম্যাক্সিমা থাকলে n ল্যামডা বাই d, মিনিমা থাকলে 2n-1 ল্যামডা বাই 2d। আচ্ছা, তো আরেকটা অঙ্ক দেখো, তো এই কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে দুটো টাইপের অঙ্ক দেখিয়েছি, আরেকটা লাস্ট অঙ্ক দেখো, তারপরে কিন্তু আমরা ইন্টেনসিটি আমরা দেখব। তারপর আমরা কি দেখব ইন্টেনসিটি। হ্যাঁ, এই ইয়ং ডাউনস্লিট এক্সপেরিমেন্টের জন্য কি কন্ডিশন হওয়া উচিত সে কন্ডিশনও আমি লিখে দেব। যে সকল কন্ডিশন গুলো ধরে আমি করেছি আমার বলার মধ্যে এগুলো আমি এখানটায় সবকিছু বলেছি, ঠিক কতটুকু আয়ত্তে নিতে পেরেছো সেটাই দেখার। আমি পরে কন্ডিশন গুলো লিখেও দেবো, পরে কন্ডিশন গুলো অবশ্যই লিখে দেবো। তো আমি থার্ড অঙ্কটা নিই, দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো। তো আমাকে বলেছে সাপোজ ধরো
সাপোজ ধরো ইন YDSE lambda equal to when লিখো when lambda equal to 4000 angstrom then fast maxima of distance 0.5 millimeter from central bright. Clear? Again when lambda equal to 6000 angstrom then fourth minima distance from central bright for same side of central bright. তো সেন্ট্রাল বাইটের থেকে অপোজিটে দিক যে পাশে দিবে দিক সেন্ট্রাল বাইটটা কতটা ডিসটেন্সে তৈরি হবে সেটাই আমাকে বার করতে বলেছে। কোশ্চেন ভালো করে পড়বে, লক্ষ্য করবে। তো সলিউশন দেখো কি বলেছে না, ফার্স্ট ম্যাক্সিমা তৈরি হচ্ছে কতটা ডিসটেন্সে সেন্ট্রাল বাইট থেকে 0.5 মিলিমিটার। তো এটা ছিল আমাদের সেন্ট্রাল ব্রাইট। তো সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট তৈরি হচ্ছে কত না 0.5 মিলিমিটার। ক্লিয়ার? তো ফার্স্ট ব্রাইটের জন্য আমরা কি পেয়েছি, ফার্স্ট ব্রাইট ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই স্মল ডি। ফার্স্ট ব্রাইটের ডিসটেন্স কত না 0.5 mm। তো 0. সাইডেই করে নিই 0.5 mm মানে আমরা কি বুঝি না 0.5 mm মানে বুঝি না 0.5 গুণিতক 10 টু দি পাওয়ার -3 মিটার। ক্লিয়ার? তো y ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। সবগুলো ইউনিটস কে সেম করতে হবে। ল্যামডা কত না, যখন ওর ল্যামডা কত ছিল ওই ওয়েভটা কত ছিল 4000 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা অ্যাংস্ট্রমকে আমরা মিটারে করা শিখে গেছি ইনটু 10 টু দি পাওয়ার -10 ইনটু ডি বাই স্মল ডি। সেপারেশন দেওয়া নেই, তাদের মধ্যে সেপারেশন দেওয়া নেই। কার্ডবোর্ড থেকে স্ক্রিনের ডিসটেন্সও দেওয়া নেই। ঠিক আছে, চলো তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 4000 ইনটু 10 টু দি পাওয়ার -10। ক্লিয়ার? সেকেন্ডে আমাকে ফোর্থ মিনিমা বার করতে বলেছে। अगेन when lambda is equal to 6000 angstrom, lambda is equal to কত না 6000 angstrom, that means 6000 into 10 to the power -10 মিটার। ক্লিয়ার? আচ্ছা, তো ফোর্থ মিনিমা বার করতে বলেছে। তাহলে ফোর্থ মিনিমাম মানে ফোর্থ ডার্ক যদি বার করতে হয় ফর্মুলা কি না 2n-1 lambda d by 2d। আচ্ছা, তো ফোর্থ এর ক্ষেত্রে কত হবে, ফোর্থের জায়গায় আমরা n এর জায়গায় আমরা কি বসাবো 4 বসাবো, 4 গুণে 8 -1 তো 7 lambda d by 2d। ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে তো এই ডিসটেন্সটা বার করতে বলেছে, যে ডিসটেন্স ফ্রম সেন্ট্রাল ব্রাইট। আমরা যা কিছু ডিসটেন্স বার করব কোথা থেকে বার করব, সব সেন্ট্রাল ব্রাইট থেকে বার করব, যে ফোর্থ ডার্কটা কোথায় তৈরি হচ্ছে। আচ্ছা, তো সেন্ট্রাল ব্রাইট থেকে আমরা ডিসটেন্সটা তৈরি করব। আচ্ছা, তো 7/2 ইনটু 7/2 lambda is equal to what 6000 into 10 to the power -10। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো 7/2 into lambda into আমরা এটা লিখতে পারি না ক্যাপিটাল D বাই স্মল d। দেখো ক্যাপিটাল D বাই স্মল d ইকুয়াল টু আমরা বার করে নিচ্ছি। তো পুরো ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি ইনটু 0.5 into 10 to the power -3 ডিভাইডেড বাই 4000 into 10 to the power -10। তো এবারে কাটাকাটি করে আমরা ইজিয়েস্ট করতে পারবো। এখানে এই শূন্যগুলো আমরা ক্যান্সেল করে পাবো। তো আমরা কত পাবো 7/2 into 6 into 0.5 into 10 to the power -3/4 নিচে একটা আছে। তো একে আমরা সলিউশন করে নিয়ে আমরা তার সেকেন্ড মানে সেন্ট্রাল বাইট থেকে আমরা 4d ডিসটেন্স অফ কোর্স বার করতে পারবো। ক্লিয়ার? তো এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি বার করতে পারবো। তো এখানটা ভালো করে বুঝতে হবে, এই ইকুয়েশনটা তখনই স্যাটিসফাই যখন স্মল d থেকে ক্যাপিটাল D খুব বড় হবে, না হলে তোমাকে চেক করতে হবে, কিন্তু del x equal to d sin theta এই ইকুয়েশনটা কিন্তু 100% কারেক্ট। এখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো সমীকরণকে ভালো করে চেক করে del x ইকুয়াল টু কি পাথ ডিফারেন্স ভালো করে খেয়াল করে তো কিন্তু অঙ্ক করতে হবে। আচ্ছা তো চলো এরপরে আমরা দেখি ইন্টেন্সিটি। অনেকগুলো অঙ্ক করা হলো, অঙ্ক করলে তো অনেক অঙ্ক হয়ে যাবে কিন্তু লেন্থ তো বড় হয়ে যাচ্ছে, ভিডিওর লেন্থ, তাই না? ভিডিওর লেন্থ দেখো অনেকটাই বড় হয়ে গেছে, ক্লিয়ার? ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আমাকে দেখতে হবে, সেদিকে আমাকে কি করতে হবে, নজর দিতে হবে। তো এরপর আমরা দেখি, আমি আজকে ওয়াইডিএসি শেষ করবো ধরেছি। তো ওয়াইডিএসি এর জন্য যা কিছু করতে হয়, তো 2-3টে ব্যাটারি আমি রেখেছি। তো ব্যাটারিগুলো ততটা সাফিসিয়েন্ট পরিমাণ সাপ্লাইও দিতে পারে না। ইন্টেন্সিটি কি বার করতে চলেছি, ইন্টেন্সিটি। আচ্ছা, ইয়াং ডাবল স্লিটের দুটো সোর্স ছিল, একটা ছিল S1 আরেকটা ছিল S2, তাই তো? ওই দুটো সোর্সে আর ইন্টেন্সিটি কি, তীব্রতা, যার যত বেশি তীব্রতা সে তীব্রতা যত বেশি হবে সে তখন কি হবে, ব্রাইট। আরে বাবা, ইন্টেন্সিটি বেশি হলে ব্রাইট, ইন্টেন্সিটি মিনিমাম হলে ডার্ক, ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড এগুলো যেখানে যেখানে বেশি হবে সেখানে সেখানে ব্রাইট, যেখানে যেখানে কম হতে থাকবে সেখানে সেখানে ডার্ক। তো ফার্স্ট সোর্সের ক্ষেত্রে ইন্টেন্সিটি আমি ধরলাম I1, সেকেন্ড সোর্সের ক্ষেত্রে ইন্টেন্সিটি আমি ধরলাম I2। একটাই সোর্স থেকে যেহেতু লাইট রেজ এসেছিল সেহেতু প্রত্যেকের ফ্রিকোয়েন্সি সেম, প্রত্যেকের ওয়েভলেন্থ সেম, ক্লিয়ার? তো প্রত্যেকের ওমেগাও সেম, দ্যাট মিন্স I1 I2 I ধরলাম, ক্লিয়ার? আচ্ছা, তো ইন্টেন্সিটির ফর্মুলা কি হয়ে থাকে, IR resultant intensity I1 plus I2 plus 2√I1 into I2 into cos phi। phi কি হতো, phi কি হতো বলো, ফেজ ডিফারেন্স। phi কি হতো, ফেজ ডিফারেন্স। আচ্ছা, তো এখানটায় I হচ্ছে কি, প্রত্যেকেরই সেম, I plus 2I into I মানে I স্কয়ার এর রুট হচ্ছে I cos phi। আচ্ছা, তো 2I আমি একটা কমন নিলাম, এতটা অঙ্ক তো জানাই আছে, cos phi। তো 2I into 1 plus cos phi কত হয়ে থাকে, আগের লেকচারে আমি দেখিয়েছি cos স্কয়ার phi by 2, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কত পেলাম, 4I cos স্কয়ার phi by 2। তো রেজাল্টেন্ট ইন্টেন্সিটি what, দ্যাটস। তো ম্যাক্সিমা যদি আমাকে বার করতে হয় তাহলে ম্যাক্সিমা কখনই বেরোবে, ম্যাক্সিমা মানে কি বোঝায় না, ম্যাক্সিমা মানে বোঝায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে phi কত হয়ে থাকে, 0, 2π, 3π এটসেট্রা এটসেট্রা। তো আমি ফার্স্টটাই ধরে নিই, তো ফার্স্টটাই যদি ধরে নিই তো ফার্স্ট ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা কত পাবো, ফার্স্টটাই যদি ধরে নিই ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা কত পাবো না, 0 যদি হয় তাহলে 1 4i, কত 4i। মিনিমা যদি আমাকে বার করতে বলে, যদি আমাকে মিনিমা বার করতে বলে, মিনিমা যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি করব, কখন তৈরি হয় মিনিমা না, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে। তখন phi কত হয়ে থাকে, পাই, 3π, 5π এটসেট্রা এটসেট্রা চলতেই থাকে, 7π, 9π, 11π এরকম করে চলতে থাকে। তো মিনিমার জন্য ফার্স্ট এরটার জন্য আমি বার করছি, তো পাই যদি আমি বসাই cos π by 2 মানে হচ্ছে 0, তো টোটালটা 0। তো মিনিমার ক্ষেত্রে আমরা কত পেলাম, 0। মিনিমার ক্ষেত্রে আমরা কত পেয়েছি, 0। আচ্ছা, তো ইন্টেন্সিটি ম্যাক্সিমা ফার্স্টার ক্ষেত্রে del x ইকুয়াল টু কত, ফার্স্ট আর del x ইকুয়াল টু কত হয়ে থাকতো না, ফার্স্ট del x ইকুয়াল টু 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এমনি করে করে হতো। মিনিমা কত হতো না, মিনিমা হতো, মিনিমার ক্ষেত্রে del x ইকুয়াল টু কত হতো, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 এমনি করে করে চলতে থাকতো, তাই না? আচ্ছা, তো আমাকে বার করতে হবে কি, যে পাথ ডিফারেন্সের সাথে ইন্টেন্সিটির গ্রাফ কেমন হয়ে থাকে। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমা তো বার করতে শিখেই গেলাম, তো কি করব, গ্রাফ কার না, ইন্টেন্সিটি ভার্সাস করে দিলাম পাথ ডিফারেন্স। তো পাথ ডিফারেন্সের সাথে আমি গ্রাফ দেখতে চাই যে ইন্টেন্সিটিটা পাথের উপরে কিভাবে ভ্যারি করছে। তো আমি একটা টানলাম, তো গ্রাফ টানতে গেলে একটা x অ্যাক্সিস একটা y অ্যাক্সিস দরকার। তো x অ্যাক্সিসটাকে আমি ধরে নিলাম পাথ ডিফারেন্স, আর y অ্যাক্সিসটাকে আমি ধরে নিলাম ইন্টেন্সিটি, ক্লিয়ার? আচ্ছা, তো del x ইকুয়াল টু যখন 0 তখন কত হয়েছিল, 4i। del x ইকুয়াল টু যখন 0 তখন কত হয়েছিল, 4i। তো এখান থেকে এখানটায় আমি বললাম এখানটা হচ্ছে কত, 4i।
এটা হচ্ছে কি ডেল এক্স ইকুয়াল টু 0 মানে কি হয়ে থাকে সেন্ট্রাল রাইট হয়ে থাকে সেন্ট্রাল রাইট। তারপরেরটা কত ল্যামডা, তারপরেরটা 2 ল্যামডা, তারপরেরটা 3 ল্যামডাতে ব্রাইট ব্রাইট তৈরি করে। এটা হচ্ছে কি ফার্স্ট ল্যামডা বাই 2 তে ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, ফোর্থ ডার্ক এরকম চলতে থাকে। আচ্ছা তো এটা হচ্ছে কি সেন্ট্রাল রাইট। তো সেন্ট্রাল রাইটের ক্ষেত্রে i ইজ ইকুয়াল টু কত 4i, এই ভ্যালুটা কত না 4i। আচ্ছা ক্লিয়ার, এই ভ্যালুটা কত 4i। আচ্ছা তো এই পাশ থেকে আমি এত দূরে নিলাম ল্যামডা, আবার কি নিলাম এখানটায় ধরো 2 ল্যামডা, এখানটায় কত নিলাম 3 ল্যামডা। তো সিমিলারলি সেন্ট্রাল রাইট এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল রাইট। তো এই পাশে কি তৈরি হবে ল্যামডা, এই পাশে কি তৈরি হবে 2 ল্যামডা, আবার কিছুটা দূরে তৈরি হবে কি 3 ল্যামডা, এখানটা কি তৈরি হবে 3 ল্যামডা, এরকম করে চলতেই থাকবে। তো দেখো যদি যদি সেন্ট্রাল রাইট যদি এখানে তৈরি হয়ে থাকে, পুনরায় ল্যামডা ডিসটেন্সে আবার কি তৈরি হবে রাইট ফ্রিঞ্জ তৈরি করবে। ল্যামডাটাকে আমি মার্কিং করে রাখি পরে, এইখানটা রাইট ফ্রিঞ্জ তৈরি করবে, 2 ল্যামডা ডিসটেন্সে আবার রাইট ফ্রিঞ্জ তৈরি করবে, 3 ল্যামডা ডিসটেন্সে আবার রাইট ফ্রিঞ্জ তৈরি করবে। এই পাশে তেমন করে ল্যামডা ডিসটেন্সে কি তৈরি করবে রাইট ফ্রিঞ্জ তৈরি করবে, আবার 2 ল্যামডা ডিসটেন্সে কি তৈরি করবে রাইট ফ্রিঞ্জ, 3 ল্যামডা ডিসটেন্সে কি তৈরি করবে রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? তো তো সেন্ট্রাল রাইট তৈরি করেছে, তো এরপরে আবার তৈরি করবে কোথায় ল্যামডাতে। তো এর মাঝে কে থাকবে ল্যামডা বাই 2 তে কে থাকবে ডার্ক, ল্যামডা বাই 2 তে কে থাকবে ডার্ক। এখানে কি হবে 3 ল্যামডা বাই 2, এখানটায় কত হবে 5 ল্যামডা বাই 2, এরপরে এখানটায় কি হবে 7 ল্যামডা বাই 2, এমনি করে চলতে থাকবে। এপাশেও তেমন করে এখানটায় কি আসবে ল্যামডা বাই 2, এপাশে কি আসবে 3 ল্যামডা বাই 2, এপাশে কত আসবে 7 ল্যামডা বাই 2, ক্লিয়ার সরি এটা হবে 5, এপাশে আসবে 7 ল্যামডা বাই 2, এমনি করে চলতে থাকবে। তাহলে সেন্ট্রাল রাইট এখানে তৈরি হয়েছে, তারপরে কি হবে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, আবার কি হবে ল্যামডাতে ব্রাইট, 3 ল্যামডাতে ডার্ক, তারপর 2 ল্যামডাতে ব্রাইট, 5 ল্যামডাতে ডার্ক, আবার 3 ল্যামডাতে ব্রাইট, 7 ল্যামডাতে ডার্ক, এমনি করে কি হতে থাকবে এমনি করে কি হতে থাকবে পাথ ডিফারেন্সের সাথে ইন্টেন্সিটি ক্রমশ বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে। এপাশেও তেমন করে সেন্ট্রাল রাইটের অপোজিট সাইডে ল্যামডা বাই 2 তে ডার্ক, ল্যামডাতে ব্রাইট, 3 ল্যামডা বাই 2 তে ডার্ক, 2 ল্যামডাতে ব্রাইট, 5 ল্যামডা বাই 2 তে ডার্ক, 3 ল্যামডাতে ব্রাইট, 7 ল্যামডা বাই 2 তে ডার্ক। এইভাবে কি হতে থাকবে ইন্টেন্সিটি বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে। সেই জন্য ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক করে চলতেই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো ইন্টেন্সিটি সাথে পাথ ডিফারেন্স কিন্তু আমরা বুঝতেই পেরেছি। নেক্সট যেটা আমি বলবো বলেছিলাম যে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কন্ডিশন কি হয়ে থাকে, এদের কন্ডিশন গুলো দেখো কি কি কন্ডিশন ছিল ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, কি কি কন্ডিশন। প্রথম কন্ডিশন লক্ষ্য করবে খুবই ইজিয়েস্ট, খুবই ইজিয়েস্ট। বোঝা গেছে? ব্যাটারি কতটুকু আছে আমাকে একটু দেখে নিতে হবে, কতটুকু ব্যাটারি আছে। মোটামুটি সাফিসিয়েন্ট এখনো পর্যন্ত ব্যাটারি দেখতে পাচ্ছি। তো আমি কন্ডিশন ফর টপিকস দাও, হেডলাইন করো কি না কন্ডিশন ফর ডিসটিংক্ট মানে পরিষ্কার, ডিসটিংক্ট ইন্টারফারেন্স যে আমি পরিষ্কার ইন্টারফারেন্স যদি আমাকে পেতে হয় তাহলে কি কি কন্ডিশন থাকা উচিত। ফার্স্ট আমি বলবো কোহেরেন্ট সোর্স নিতে হবে, কেন না কোহেরেন্ট সোর্স নিলে কি হবে ওমেগা সেম হওয়া মানে কি না তাদের ফ্রিকোয়েন্সি কি হবে সেম। তো ফ্রিকোয়েন্সি সেম তো অবশ্যই হবে। এই দুটো পাশাপাশি থাকা স্লিট, তুমি ওই স্লিটটাকে যদি একটা সোর্সের রেসপেক্টে যদি রাখো তাহলে এই স্লিট থেকে নির্গত ওয়েভ গুলো দুটো সোর্স হিসাবে, এই স্লিট দুটো সোর্স হিসাবে কাজ করবে ঠিক, কিন্তু একটাই সোর্স থেকে যেহেতু নির্গত হচ্ছে তাহলে প্রত্যেকটা ওয়েভের কি হবে ফ্রিকোয়েন্সি সেম হবে, ওমেগা সেম হবে। তাহলে আমি বানিয়ে ফেলতে পারলাম কি কোহেরেন্ট সোর্স। তাহলে কোহেরেন্ট সোর্সের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিও সেম হয়ে থাকে, ওমেগাও সেম হয়ে থাকে। ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে 2πf। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশন আমি কি বলবো না সেকেন্ড কন্ডিশন তো আমি বুঝতেই পারছি, সেকেন্ড কন্ডিশনে ওমেগা ইজ ইকুয়াল টু সেম লিখে রাখবো। থার্ড কন্ডিশনে আমরা কি লিখবো f ইজ ইকুয়াল টু আমরা কি লিখে রাখবো সেম লিখে রাখবো। ক্লিয়ার? ফোর্থ পয়েন্টে দেখো যে ওই দুটো ওয়েভ
এই যে এটা ছিল S1, এটা ছিল S2, ওই দুটো ওয়েভের। তাহলে লিখো দুটি ওয়েভের অ্যামপ্লিটিউড অবশ্যই সমান বা প্রায় সমান হতেই হবে, না হলে কিন্তু হবেই না, না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। যেমন করে সাপোজ ধরো এখান থেকে দুটো ওয়েভ যে নির্গত হয়েছে, এই ওয়েভটার অ্যামপ্লিটিউড ধরো A1, এই ওয়েভটার অ্যামপ্লিটিউড ধরো A2। তাহলে প্রথম ওয়েভটার অ্যামপ্লিটিউড A1, দ্বিতীয় ওয়েভটার অ্যামপ্লিটিউড A2। আমি কি বানাতে চাইছি না, এখানটায় কিসের তৈরি হবে, স্ক্রিনের তৈরি কি হবে, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক। তাহলে ব্রাইটের জন্য কি হবে, ব্রাইটের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডার্কের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডার্কের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে দেখো এই S1 আর S2 থেকে যে রেজ বা যে ওয়েভগুলো যে নির্গত হচ্ছে, সাপোজ ধরলাম A1 টা হচ্ছে কত 100, A2 টা সাপোজ আমি ধরলাম 10। ক্লিয়ার? তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য অ্যামপ্লিটিউড কত হওয়া উচিত, A1 প্লাস A2 জানা আছে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি হয়ে থাকে, Imax, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স Amax, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে A1 মাইনাস A2, এটা হচ্ছে কি A মিন, যেখানে ডার্ক স্পট তৈরি হবে। আচ্ছা, A1 প্লাস A2 ইকুয়াল টু আমি কত পাচ্ছি, এখান থেকে আমরা A1 প্লাস A2 কত পাচ্ছি, যে 110। আচ্ছা, A1 মাইনাস A2 ইকুয়াল টু কত পাচ্ছি, 90। দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ভ্যালুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তাহলে ডার্ক স্পট আর ব্রাইট স্পট পাশাপাশি এমন মিলিয়ে গেছে, তাদের অ্যামপ্লিটিউড এতটাই কাছাকাছি যে দুটো মিলিয়ে গেছে, তুমি ততটা ভালোভাবে সেপারেশন বুঝতেই পারবে না। কিন্তু প্রথমটার অ্যামপ্লিটিউড ধরো 100, দ্বিতীয়টার অ্যামপ্লিটিউড ধরো 90 হয়েছে। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি হওয়া উচিত না 190, দ্বিতীয়টার ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কত হওয়া উচিত, 10। কত হবে, 100 মাইনাস 90 মানে হচ্ছে কত, 10। তাহলে দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের অ্যামপ্লিটিউড 190, তার পাশে ডার্ক স্পট যে তৈরি হবে তার হচ্ছে কত, 10। তাহলে তখন আমরা কি বুঝতে পারছি, ব্রাইট ডার্ক একদম উজ্জ্বল ভাবে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। তো দুটো অ্যামপ্লিটিউড দেখো খুব পাশাপাশি আছে, একটা 100 আছে, একটা 90 আছে। যদি সেম হতো তাহলে কি হতো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য 200, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য 0। তাহলে সেম বা প্রায় সমান যদি 100 আর 98 যদি হতো, তাহলে কত হতো, 198, আর এটা কত হতো, 2। তাহলে কি দেখতে পাচ্লাম, ব্রাইট ডার্ক পুরো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার ভিশন। ক্লিয়ার? তো অ্যামপ্লিটিউড আমাদের কি হতে হবে, অবশ্যই সেম হতে হবে। ফিফথ পয়েন্ট হচ্ছে না মোনোক্রোমেটিক লাইট নিতেই হবে। মোনোক্রোমেটিক লাইট মানে এক বর্ণীয় আলো। মোনোক্রোমেটিক লাইট মানে কি, এক বর্ণীয় আলো। তাহলে এক বর্ণীয় আলো হলে কি হবে না, এক বর্ণীয় আলো হলে তাদের ওয়েভলেন্থ যদি সেম থাকে, তাহলে আমরা ইজিলি ডিস্টিংক্ট ইন্টারফারেন্স বার করতে পারবো, একদম পরিষ্কার ভাবে ডিস্টিংক্ট ইন্টারফারেন্স তৈরি করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? তো এখানে একটা কোশ্চেন তোমাদের মনে জেনারেট হতে পারে, এই ছিল আমাদের একটা কন্ডিশন। তোমাদের মধ্যে এখানে মানে কোশ্চেন হবে যে ওয়াইডিএসি তে আমরা কি সোর্স অ্যাপ্লাই করেছিলাম, মোনোক্রোমেটিক সোর্স। তো মোনোক্রোমেটিক সোর্স হলে ওয়েভলেন্থ সেম হবে এবং ডিস্টিংক্ট ইন্টারফারেন্স পাবো, এই ছিল আমাদের কন্ডিশন। সেই জন্য আমি ওখানে লিখেছিলাম মোনোক্রোমেটিক সোর্স। তো যদি এমনি প্লেন সোর্স যদি আমরা ইউজ করতাম, মানে সাদা আলো যদি ইউজ করতাম, তাহলে কি প্রবলেম হতো, সাদা আলো ইউজ করলে কি প্রবলেম হতো, কি এমন হতো যে সাদা আলো আমি ইউজ করবো না, কেন? কারণ সাদা আলো ইউজ না করার কারণ না, সাদা আলো যদি ইউজ করি তাহলে দেখো, সাদা আলো যদি আমি ইউজ করি তাহলে কি হবে, কেন আমি কোশ্চেন আমাদের মনের মধ্যে একটা জমেছে কি, যে সাদা আলো হোয়াইট লাইট কেন ব্যবহার করা হয় না। তো প্রথমে আমি দেখছি যে সাদা আলোর মধ্যে কি থাকে, সাতটা বর্ণই থাকে, ঠিক ছিল। তো ভায়োলেট থেকে রেডের দিকে যতই আমি যেতে থাকবো, ল্যাম্বডা ততই কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, যদি সাদা আলো ফেলতাম তাহলে আমি কি দেখতে পারতাম, সেন্ট্রাল ব্রাইট এক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু তার সাইডে, তাহলে এখানটা যে সেন্ট্রাল ব্রাইট যে তৈরি হচ্ছে তার সাইডে কিসের তৈরি হবে, যেহেতু আর এর ওয়েভলেন্থ যেহেতু বেশি, সেহেতু আর এর ডিসপারশনও কম হবে। তাহলে আরটা
তাহলে রেড লাইটটা দেখবে এই সাইডে সাইডে তৈরি হয়েছে। রেড লাইটটা কোথায় তৈরি হয়েছে? এই সাইডে তৈরি হয়েছে। কারণ রেডের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইথ কি হবে? খুব ছোট। সেন্ট্রাল লাইট থেকে রেডের কি হবে? ফ্রিঞ্জ উইথ খুব ছোট হবে, খুব ছোট হবে। তো রেডের ক্ষেত্রে এখানটায় তৈরি হয়েছে। তারপরে ব্লুর ক্ষেত্রে ওয়েভলেন্থ খুব ছোট, ব্লুর মানে ওয়েভলেন্থ খুব ছোট, রেডের সব থেকে বেশি। তো ধীরে 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 এখানটায় কি হবে? ব্লুর সৃষ্টি হবে। এখানে কি হবে? ব্লুর সৃষ্টি হবে। তো ব্লুর পাশে কি হবে? আবার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। এখানটায় কি হবে? ডার্ক তৈরি হবে। ক্লিয়ার? তো পাশে কি হয়েছে? রেড, তারপরে রেডের পর ধীরে ধীরে কি হতে যাচ্ছে না, ধীরে ধীরে অন্যান্য কালার গুলো এখানটায় মিশিয়ে থাকবে। তারপরে আবার ডার্ক স্পটের তৈরি হয়েছে। ফার্স্ট ডার্ক স্পট এখানটায় কিসে তৈরি হবে? ফার্স্ট ডার্ক স্পট। তাহলে সেন্ট্রাল ব্রাইটের পাশে যে স্পটটা তৈরি হয়েছে এটা কেমন দেখতে হবে? সাদা আর লাল মেশানো, সাদা আর লাল মেশানো লাগবে। তখন তুমি ক্লিয়ারলি ভিশন, তোমার ক্লিয়ারলি ভিউ আসবে না, পরিষ্কার ভাবে দেখতে পাবে না। এই ডার্ক স্পটের পাশে ও ব্লু, সরি ব্লু ভুল লিখলাম, হ্যাঁ ভায়োলেট কালারও এখানটায় তার সাইডে একটা আভা তৈরি করে রেখেছে। একটা সাইডে একটা মানে মাখা মাখা টাইপের একটু মানে কি বলবো আলোর একটু ছটা আছে। তো এখানটায় ডার্ক স্পটের পাশেও তুমি হালকা হালকা ভায়োলেট কালারও দেখতে পাবে। ধীরে ধীরে রেডের থেকে ধীরে ধীরে কমতে কমতে এখানে ভায়োলেট। তো এখানটায় তুমি কি দেখতে পাবে? এই ভায়োলেট কালারের জন্য একটা মানে ব্লুইশ হোয়াইট একটা ফ্রিঞ্জ দেখতে পাবে, একটা ব্লুইশ হোয়াইটের একটা ফ্রিঞ্জ দেখতে পাবে। তখন ডার্ক স্পটটাকে তুমি অতটা ভালোভাবে দেখতে পাবে না। একে কি বলা হয়? ব্লুইশ, BLUEIS, ব্লুইশ হোয়াইট। আর একে বলা হয় কি? রেডিশ হোয়াইট। তো লালচে আভা এখানে সৃষ্টি করে, আর এখানটায় কি সৃষ্টি করে? ব্লুইশ হোয়াইট। কেন না এই জায়গায় ভায়োলেট কালারটা মিশিয়ে গিয়ে থাকে ডার্ক স্পটের সাথে। ঠিক আছে? এই জন্য এখানটায় ব্লুইশ হোয়াইটের মতো লাগে। তো হোয়াইট লাইট ইউজ করলে তো প্রত্যেকটা ফ্রিঞ্জের মধ্যে একটা সব রকমের কালার কি হতে থাকে? মিশিয়ে থাকে, যে কারণে ফ্রিঞ্জ গুলো ততটা ক্লিয়ার ভাবে দেখতে পাওয়া যায় না, মিশিয়ে থাকে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যদি আমি দিই যে YDAC তে কোশ্চেন যদি থাকে, YDAC তে লাল আলোর পরিবর্তে রেড লাইট এর পরিবর্তে ভায়োলেট লাইট ইউজ করলে কি পরিবর্তন দেখবো? কি পরিবর্তন হবে? ক্লিয়ার? তো YDAC তে রেড লাইটের পরিবর্তে ভায়োলেট লাইট যদি ইউজ করি তাহলে আমরা কি পরিবর্তন দেখবো? দেখো কোনো কিছুই না। আমরা জানি কি? ভিবজিওরে কি হয়ে থাকে? যে ভায়োলেট থেকে রেডের দিকে যতই আমি যেতে থাকবো ওয়েভলেন্থ তত বাড়তে থাকবে। তো ওয়েভলেন্থ যদি বাড়তে থাকে, যদি রেড লাইট আমরা ইউজ করে থাকি, তো সেন্ট্রাল ব্রাইট থেকে তার ডিসটেন্স কি হবে? খুব ছোট। সেন্ট্রাল ব্রাইট থেকে এই হচ্ছে আমাদের কি? সেন্ট্রাল ব্রাইট। তো সেন্ট্রাল ব্রাইট থেকে তার ডিসটেন্স কি হবে? খুব ছোট। ক্লিয়ার? তারপরে সেন্ট্রাল ব্রাইট থেকে কি হবে? ডিসটেন্স খুব ছোট হবে। আবার তারপরে ডার্ক সৃষ্টি হবে। তারপরে আবার কি হবে? আবার রেড সৃষ্টি হবে। তো মাঝে তো আমরা এক বর্ণীয় আলো নিয়েছি, রেড এর পর ভায়োলেট। যদি আমি ভায়োলেট যদি আমরা ইউজ করতাম তাহলে সে কি করতো? ভায়োলেট যদি আমরা ইউজ করতাম তাহলে সে তার ওয়েভলেন্থ কি হচ্ছে? ছোট। তার ওয়েভলেন্থ কত হবে? ছোট। তার ওয়েভলেন্থটা ছোট হওয়ার জন্য সে তখন কি করবে? সেন্ট্রাল ব্রাইটের আরো কাছাকাছি সৃষ্টি করবে। আরে রেডের ওয়েভলেন্থ বড় হওয়ার জন্য কি হচ্ছে? বেশি পরিমাণে কি হবে? তার কি বলবো, তার মানে বিচ্ছুরণটা বেশি পরিমাণে হবে না, তো কম পরিমাণে হবে। তো কম পরিমাণে যদি হয় তাহলে আমরা কি দেখবো? সেন্ট্রাল ব্রাইটের যতটা কাছাকাছি এসে পৌঁছেছে ব্লুর বিচ্ছুরণ, ভায়োলেটের বিচ্ছুরণটা আরো বেশি হবে, তখন সেন্ট্রাল ব্রাইটের একদম কাছাকাছি এসে পৌঁছবে। ক্লিয়ার? তো ভায়োলেট যদি আমরা ইউজ করি তাহলে তখন তার এপাশে ভায়োলেট, এপাশে ভায়োলেটের ফ্রিঞ্জ। তো তখন সেই ফ্রিঞ্জ গুলো আমি কি দেখবো? ভায়োলেটের ফ্রিঞ্জ গুলো কি হবে? পাতলা হবে। এপাশেও তেমন করে রেড, এপাশেও রেড। তখন তার ফ্রিঞ্জ গুলো কি হবে? রেডের জন্য কি হবে? ফ্রিঞ্জ গুলো কি হবে? চড়া হবে, মোটা হবে।
তো ভায়োলেট ইউজ করলে আমরা ফ্রিঞ্জ গুলো পাতলা পাতলা দেখতে পাবো, আর রেড ইউজ করলে আমরা কি দেখতে পাবো, মোটা মোটা। কেন না তাদের ডিসপারশন কম হচ্ছে, তাদের বিক্ষেপণ কম হচ্ছে রেডের ক্ষেত্রে, আর ভায়োলেটের ক্ষেত্রে বিক্ষেপণ বেশি হচ্ছে, সেই জন্য বেশি কাছাকাছি চলে যাচ্ছে সেন্ট্রাল ভায়োলেটের কাছে, সেন্ট্রাল ভায়োলেটের কাছে পৌঁছে যায়। এ কিন্তু ততটা কাছে পৌঁছতে পারে না সেন্ট্রাল ভায়োলেটের কাছে। ক্লিয়ার? আচ্ছা, তো কোশ্চেন তো আরো অনেকই থাকতেই পারে, তো তোমরা কোশ্চেন সার্চ করবে, তো এসি বার্মার বই থেকে বা ডিসি পান্ডের বই থেকে কোশ্চেন গুলো সার্চ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে, না হলে কমেন্ট বক্সে জানাবে, আমি আলাদা করে মানে ভিডিও ক্লিপস করে না হলে বানিয়ে দেবো। ক্লিয়ার? তো আর সামান্যটুকু আছে, সেটা পরের লেকচারে, এই লেকচারটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো পরের লেকচারে আমি বাকিটা আপলোড করে দেবো। ক্লিয়ার? আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।